গল্প প্রণয়ের সাত ফোড়ন। সূচনা পর্ব। লেখনীতে তুষকন্যা। ছেড়ে দেন আমায়। আমার দম বন্ধ হয়ে আসছে। আমার সাথে এমন করবেন না প্লিজ। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আমি তো আপনার মেয়ের মতো। আপনি আমার সাথে এমনটা করতে পারেন না। আমাকে ছুবেন না বলছি। তুমি এখনো কিভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো? সত্যি করে বলবে, তুমি কি আদৌ আমার মা? কিভাবে পারছো নিজের মেয়েকে ওই শয়তান লোকের কাছে তুলে দিতে? লজ্জা লাগছে না? ছেড়ে দিন আমায়, ছাড়ুন বলছি। না হলে শেষ করে দেব সবাইকে। কাউকে শান্তিতে বাঁচতে দেব না। আমার বাবা নেই দেখে আমাকে ফুটবল ভাবছিস তোরা? তোদের সবাইকে হিংস্র কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবো আমি। সবাইকে শেষ করে দেব আমি। কেউ বাঁচতে পারবি না আমার কাছ থেকে, কেউ না। সেদিনের হুট করেই তার মাঝে হিংস্রতা জেগে ওঠার ঘটনা কল্পনায় আসতেই আবারও সারা শরীর মৃদু শিহরণ জেগে ওঠে মেয়েটার মাঝে। কিছুক্ষণ বসে থাকতে থাকতে সবে মাত্র চোখ বুজেছিল মেয়েটা, আর অমনি চোখের পাতায় ভাসতে থাকলো সেই অন্ধকারে আচ্ছন্ন বিষাক্ত রাতের কথা। চুপচাপ বিনয়ী স্বভাবের মেয়েটা সেই দিন কিভাবে অতটা হিংস্র হয়ে উঠেছিল তা সে নিজেও জানে না। তারপর মুহূর্তেই তার হাতে ঘটে গিয়েছিল এক চরম মস্ত বড় অন্যায়। সেই ঘটনা তো সে ইচ্ছে করে ঘটাতে চায়নি। নিজেকে বাঁচাতেই তো অমনটা করেছিল, কিন্তু সে কি আজ আদৌ তা থেকে বাঁচতে পেরেছে? নানান রহস্য, নানান প্রশ্ন যে আজও তার পিছু দিয়ে বেড়াচ্ছে। সে জানতে চায় এসব প্রশ্নের উত্তর। সে বের করতে চায় এসব অন্তরালের রহস্য। পুরনো দিনের সেই বিষাদ স্মৃতিগুলো আজও তাড়া করে মায়াকে। না চাইতেও আজও সেসব মনে করে, চোখের জল ঝরে তার। সেই সব কথা মনে করতে করতে হঠাৎ মনে পড়ে যায় আজকে সকালে ঘটে যাওয়া ঘটনা। আজ সকালের ঘটনা। ফ্ল্যাটে আসার পর মায়া লিফটে করে এই ফ্লোরে এসে লিফট থেকে কিছু দূর এগোতেই হঠাৎই একজন কালো মাস্ক পরা সুদর্শন ছেলের সাথে তার ধাক্কা লেগে যায়। ছেলেটার চোখে কালো সানগ্লাস পরা। রোদ ছাড়া এই ফ্ল্যাটে মধ্যে সানগ্লাস পরার কারণ মায়া ঠিক বুঝতে পারল না। আজকালকার নতুন আজব ফ্যাশন বলে বিষয়টা পাত্তা দিল না। ছেলেটার এসব দিয়ে ঢেকে থাকায় তার চেহারা তেমন কিছুই বোঝা গেল না। মায়াও ছেলেটাকে তেমন খুঁটিয়ে খুঁটিয়ে দেখার প্রয়োজন বোধ করল না। শুধু একবার তাকিয়ে দেখে চোখ নামিয়ে বুঝতে পারল ছেলেটা অতিরিক্ত ফার্সা। হয়তো তার চেয়েও অনেক বেশি। কালো রঙের একটা হাফ হাতা টি শার্টে পরা, যেন তা ফর্সা ত্বকে মারাত্মক ফুটে উঠেছে। ফর্সা ত্বকের জিম করা বডি আর মাসালোসের কথা না হয় বাদই দিলাম। জিম করাই ফর্সা হাতগুলো ভাজে ভাজে ফুলে উঠেছে। নীল রগগুলো ফর্সা চামড়ার আদলে স্পষ্ট দেখা যাচ্ছে। ছেলেটার চুলগুলো হয়তো কিছুটা ব্রাউন কালার আর কোকড়ানো। মায়া ছেলেটার দিকে একবার তাকিয়েই আর দেখেনি। সে নিচের দিকে মাথা নিচু করে যা দেখেছে তা আন্দাজ করছিল। কারো দিকে হা করে তাকিয়ে থাকা মায়ার প্রচণ্ড বিরক্ত লাগে। সে একটু অদ্ভুত স্বভাবের মেয়ে, তার উপস্থিত বুদ্ধি, নজর তীক্ষ্ণতা এবং ষষ্ঠ ইন্দ্রিয়র সার্কচিহ্ন প্রখর। মায়া মাথা নিচু করে থাকা অবস্থায় দেখল ছেলেটা একটা কালো রঙের স্নিকার্স আর কালো প্যান্ট পরেছে। সবকিছুই ঠিক ছিল, তবে মায়ার একটা ব্যাপার অদ্ভুত লাগলো, ছেলেটা তাকে সরি বা ক্ষমাসূচক কোনো কথাই বলল না। কারণ মায়ার সাথে ধাক্কা ছেলেটার কারণেই লেগেছিল। তবে কেউ মায়াকে সরি বলুক বা না বলুক, খুব বেশি ক্ষতি না হলে মায়া এসবকে তেমন পাত্তা দেয় না। মায়াও আর এই ব্যাপারটাকে বেশি বাড়ালো না। কারণ সে বিশ্বাস করে তালি কখনো এক হাতে বাজে না। কোনো কথা না বলে সামনে এগোতে লাগছিল। তবে মায়া ছেলেটাকে একবার দেখেই চোখ নামিয়ে নিলেও তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল ছেলেটা তাকে সানগ্লাসের আদলেও প্রথম থেকেই দেখেই যাচ্ছিল। মায়া বেশি কিছু আর না ভেবে মাথা নিচু করেই সামনের দিকে এগোতে লাগলো। ছেলেটাকে অতিক্রম করে যেই না মায়া সামনে যেতে লাগলো, অমনি সে তার বাম হাতে টান অনুভব করল। মায়া আশ্চর্য হওয়ার চেয়ে বেশি বিরক্ত বোধ করল। বিরক্তি নিয়ে মনে মনে ভাবল, এটা কি কোনো শাহরুখ খানের মুভির শুটিং হচ্ছে নাকি? মুখ দিয়ে ডাক না দিয়ে এভাবে হাত টেনে ধরার মানে কি? মায়া হাতে টান অনুভব করার পর তার হাতের দিকে তাকালো। যা ভাবছিল তাই, ছেলেটাই তার হাত চেপে ধরেছে। তবে মনে হচ্ছিল ছেলেটা রেগে আছে, কারণ তার চেপে ধরার কারণে মায়া কিছুটা ব্যথাও পাচ্ছিল। মায়া এবার পিছন ফিরে তাকালো।
তবে মায়া কিছু বলল না, বরং ছেলেটাই তেড়ে আসার মতো হুমকি দেওয়ার মতো শাসিয়ে কথা বলতে লাগলো। এরকম সোসাইটিতে চিল্লাচিল্লি বা জোরে আওয়াজ এলাও না দেখে হয়তো ছেলেটা তার আওয়াজটাকে চিকন করে কথা বলছিল। আপনার কি চোখ নেই? কাউকে এভাবে ধাক্কা দিয়ে চলে যাচ্ছেন, আবার সরিও বলছেন না। নিজেকে ভাবেনটা কি? হ্যাঁ। আর আপনাকে এখানে ঠুকতে কে দিয়েছে? আগে তো আপনাকে এখানে কখনো দেখিনি। এখানে কি উদ্দেশ্যে এসেছেন বলুন, আর আপনার যেই উদ্দেশ্য থাকুক না কেন আপনি আমাকে সরি কেন বললেন না? ছেলেটার কথা শুনে মায়া আশ্চর্য হলো। প্রথমত দোষটা মূলত এই ছেলেটার। আর এখানে রাগ করার অধিকারটাও মায়ারই রয়েছে। মায়া যেখানে এসব পাত্তা দিল না সেখানে এই ছেলেটার এভাবে রিয়েক্ট করার মানে কি? মায়া আন্দাজ করল ছেলেটার মাঝে ম্যাচুরিটির প্রচণ্ড অভাব। নিশ্চয়ই অন্য কারো রাগ তার উপর ছাড়ছে। তবে এসব লোক মায়ার একদমই পছন্দ না, যারা নিজের সমস্যাগুলো সমাধান না করতে পেরে অন্যের উপর রাগারাগি করে। তার মতে জীবনযুদ্ধে হয়তো এই ব্যক্তিগুলোরই হেরে যাওয়ার গল্প শোনা যায়। একমাত্র মায়ার মতো দক্ষ মানুষ দেখেই সে ব্যাপারটা আন্দাজ করতে পারল। তবে মায়া বিরক্ত হলো ছেলেটা তার রাগ ছাড়তে গিয়ে তার হাতে প্রচণ্ড ব্যথা দিয়ে যাচ্ছে। যে জোরে চেপে ধরেছে তাতে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই তা ফর্সা ত্বকে লাল থেকে নীল রং ধারণ করবে। তবে মায়া তার চেহারায় বর্তমানে তার মাঝে থাকা কোনো প্রকার রাগ ক্ষোভের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলল না। একদম শান্ত চোখের, নিস্তব্ধ স্বাভাবিক চেহারা নিয়েই থাকল। এটাই মায়া এক অন্যতম বিশেষত্ব। যত যাই হয়ে যাক না কেন, তাকে দেখে কেউ কখনোই কোনো কিছুই আন্দাজ করতে পারবে না। বরং সে মানুষের চেহারা পড়ার পাশাপাশি মানুষের মন পড়তেও শিখে গিয়েছে বলতে তার এসব গুণ ছোটবেলা থেকে তৈরি হয়নি, বরং গত কয়েক বছরের নানা পরিস্থিতি, আশেপাশের মানুষগুলোকে চেনার দক্ষতা তৈরি করার জন্য শিখতে হয়েছে। মায়া ছেলেটার উপর কোনো রাগ দেখালো না, বরং তার চোখে অন্য কিছুর আভাস ছিল যেটা খুব দক্ষ না হলে বোঝার উপায় নেই, তবে ছেলেটা তা বুঝতে পেরেছে কিনা কে জানে। মায়া ছেলেটাকেই শুধু স্বাভাবিক কণ্ঠে বলল, এক্সকিউজ মি যাই হন না কেন, আপনি আমার হাতটা ছেড়ে দিলে ভালো হতো। আমার কিন্তু ব্যথা লাগছে। ছেলেটা কথা শুনে কিছুক্ষণ শান্ত রইল। এরপরই হঠাৎ মায়ার হাতটা ছুঁড়ে ফেলার মতো করে ছেড়ে দিল। মায়া বেশি একটা অবাক হলো না, আবার হাতটা কিছুটা ব্যথা করছিল, তবে সেটাও সে দেখল না। ভুলটা আপনার হয়েছিল। যাই হোক, আমার যেতে হবে। আসি বরং, ভালো থাকবেন। মায়া আরও একবার ছেলেটাকে দেখল। ছেলেটার চেহারাটা একবারও স্পষ্ট বোঝা গেল না। তবে এটা বুঝতে পারল ছেলেটা হয়তো কিছুটা শান্ত হয়েছে। মায়াও আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যেতে সামনে দিকে এগোলো। তবে এরই মাঝে আরেকটা কাজ করে ফেলল, যাতে করে ছেলেটা হয়তো প্রচণ্ড রকমের রেগে গিয়েছে। মায়া যেতে যেতেই হঠাৎই যেন ভেবে ছেলেটা সমান বরাবর উল্টো করে দাঁড়িয়ে থাকা অবস্থায় থামল, আর ছেলেটার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আপনার ম্যাচুরিটির প্রচণ্ড অভাব রয়েছে। নিজের রাগ অন্যের উপর না ঝেড়ে তা কন্ট্রোল করতে শিখুন। এরপর মায়া একটা মুচকি হাসি দিয়ে সামনের দিকে চলে গেল, আর আন্দাজ করার পর বুঝতে পারল ছেলেটা পিছন ঘুরে তাকেই দেখে যাচ্ছে। তবে তার রিয়াকশনটা কেমন সেটা দেখতে পেল না। এবার নিজের হাতের দিকে তাকিয়ে দেখল যা ভেবেছিল তাই। হাতটা পুরো লাল হয়ে গিয়েছে, সাথে ফর্সা ত্বকে ছেলেটার আঙ্গুলের ছাপও পড়ে গিয়েছে। মায়া এবার তাচ্ছিল্যের হাসি হাসল। সেদিন অবশ্য কেউই কারো চেহারা দেখতে পায়নি। কারণ ছেলেটার মতো মায়াও কালো মাস্ক পরা আর সাথে চশমা লাগানো ছিল। তবে সে ছেলেটার মতো সানগ্লাস পরেনি। এসব চিন্তার মাঝেই হঠাৎ কালো রঙের আইফোনটা বেজে উঠল। মুহূর্তেই মেয়েটি হঠাৎ চমকে উঠল। ফোনটা কাছে নিয়ে ফোন করা ব্যক্তিটির নাম দেখতেই কিছুটা স্বস্তি পেল। তবে হঠাৎই ব্যস্ততা দেখিয়ে বলল, হ্যাঁ দিদুন, আমি পৌঁছে গিয়েছি। তুমি চিন্তা করো না। ফোনের ওপাশে থাকা বৃদ্ধ নারীটি ঠিকই বুঝতে পারল তার নাতনি তার কাছ থেকে লুকিয়ে থাকতে চাচ্ছে। আর এখন সে খুব ব্যস্ততা দেখিয়ে ফোনটা খুব দ্রুত রেখে দিতে চাইবে। আদরের নাতনির এই করুণ অবস্থা দেখে নাতনির প্রতি কোনো ক্ষোভ অভিমান সৃষ্টি হয়নি তার। সে জানে তার নাতনি এখন কোন সময় পার করছে। এসব ভেবে সে শুধু এক দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু মুখে বলল, ওখানে গিয়ে আবার তোর কোনো সমস্যা হচ্ছে না তো?
হলে বল এখনই, আমি তোর সুবিধার জন্য সবকিছু ঠিক করার ব্যবস্থা করব। তুই শুধু বল আমাকে, তোর কি কি লাগবে। না না, কোনো সমস্যা নেই। আর এই মুহূর্তে আমার কোনো কিছুর প্রয়োজনও নেই, তুমি যা ব্যবস্থা করছো তাতে সবকিছু ঠিকঠাক রয়েছে। শুধু শুধু তুমি চিন্তা করছো, আমাকে নিয়ে এত হাইপার হওয়ার কিছুই নেই। চিন্তা কি আর সাধে করি? তোর বাবা আজ বেঁচে থাকলে কি আমাকে আর এত চিন্তা করতে হতো? সবকিছু হয়েছে ওই শয়তান মহিলার জন্য। ওই মহিলা যদি। দিদুন, আমি পরে কথা বলি তোমার সাথে। বুঝতেই তো পারছো কত কাজ। ঠিকভাবে জিনিসপত্র গুলো গোছাতেও তো হবে, তাই না? হুম, সবই তো বুঝি আমি। আচ্ছা, ভালো থাকিস তুই, খেয়াল রাখিস নিজের। খাওয়া দাওয়া ঠিক মতো করিস। ঠিক আছে, তুমিও নিজের খেয়াল রেখো। ঠিকমতো খাওয়া দাওয়া করবে। আর নিয়ম করে ঔষধগুলো খাবে কিন্তু। তোমার দেখাশোনা করার জন্য কিন্তু আমি আর তোমার কাছে নেই। কথাটা মাথায় রেখো। আর তুমি যে আমার জন্য কি, সেটা তো তুমি ভালো করেই জানো। আচ্ছা, রাখি তবে, ভালো থেকো। এখন তো দূরে চলে গিয়েছিস। এখনো আমাকে হুমকি দিচ্ছিস। দিদুন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোর সব কথা শুনবো আমি। তুইও ভালো থাকিস। ফোনটা রেখে দিতেই 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল মায়ার। মেহরিনী চৌধুরী মায়া। বিখ্যাত শিল্পপতি মেহরাব চৌধুরীর একমাত্র মেয়ে। কিন্তু কিছু বছর আগে মেহরাব চৌধুরীর রহস্যময় মৃত্যুতে যেন সবকিছু থমকে গিয়েছে মায়ার। সেই চঞ্চল, প্রাণবন্ত ও সব সময় হাসিখুশি থাকা মেয়েটা হয়ে উঠেছে গম্ভীর। যার মুখে গম্ভীরতা ছাড়া আর কোনো কিছুই নেই। হাসিটাও মিলিয়ে গিয়েছে সেই কবে। প্রয়োজনীয় কথা ছাড়া অপ্রয়োজনীয় কথা যেন তার ঘোর অপছন্দের। একমাত্র মায়ার দিদুনি সেই ব্যক্তি, যার সাথে মায়ার হয়তো প্রয়োজনের তুলনায় একটু বেশিই কথা বলা হয়। তবে হয়তো সেটা কিছুটা মনের ইচ্ছের বিরুদ্ধে গিয়েই, যতই হোক, মায়ার দিদুনের বয়স হয়েছে। ভদ্রমহিলা নিজের একমাত্র ছেলের অকাল মৃত্যুর কষ্ট এখনো সহ্য করছেন। আর রইল তার ছেলের শেষ চিহ্ন মায়া। যে কিনা পুরো চৌধুরী পরিবারের সবকিছু। এখন যদি মায়াও তার বাবা হারানোর কষ্টে একদম থমকে যায়, তবে তার এই বয়স্ক দিদুনের কি হবে? সেই বেচারিই বা আর কত কষ্ট সহ্য করবে। এতদিন কাছে ছেলে তাই নিজেই সবকিছুর দেখাশোনা করতে পেরেছে, কিন্তু এখন তো সে তার দিদুনকে ছেড়ে দূরে চলে এসেছে। তাই মায়া যথেষ্ট চেষ্টা করে তার দিদুনের সাথে হাসি মজার কথা না হলেও স্বাভাবিক গল্প আলাপ করার, যেটুকুও হয়তো মায়া পৃথিবীর আর সবার সাথে একাংশ করতে পছন্দ করে না। অথচ এই মেয়েই একসময় এত কথা বলতে পছন্দ করত, যাতে সবাই বিরক্ত পর্যন্ত হয়ে যেত। পুরো চৌধুরী পরিবার সবসময় হাসি খুশি থাকত শুধুমাত্র এই মায়ার কারণে। কিন্তু বাবার মৃত্যুর রহস্যে মায়া আজ বিধ্বস্ত। আর তার মা, সে তো আজ থেকেও নেই। আজ জীবনটা অনেক বেশি সুন্দর হতো যদি তুমি থাকতে বাবা। কেন আমাকে ছেড়ে চলে গেলে, বলো তো? এটুকু কথা বলেই আবার থমকে দাঁড়ায় মায়া। চোখের কোণায় জল চিকচিক করছে। কিন্তু সে কাঁদবে না। ছিচকাদুনি মেয়েটা আজ কাঁদতেও ভুলে গিয়েছে। আর সে চাইলেও কাঁদবে, কারণ তাকে শক্ত হতে হবে। যেন পৃথিবীর আর কারো কোনো আঘাতেই সে ভেঙে না যায়। এই সুন্দর পৃথিবীর অসহ্য মানুষের সাথে তাকে লড়াই করে বেঁচে থাকতে হবে। তার বাবার মতো সে হার মানবে না। এবার তার আর তার পরিবারের বিন্দুমাত্র ক্ষতির কেউ চেষ্টা করলে, তার প্রতিশোধ নিতে সে পিছু পা হবে না। এই মাই হয়ে যাবে তাদের জীবনের সবচেয়ে বড় কালো ছায়া। যে কালো ছায়া ধ্বংস করবে সবকিছু, সবকিছু। মায়া ঢাকার এক সুনামধন্য বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। আজই ঢাকায় এসেছে সে। যেহেতু চৌধুরী বংশের একমাত্র ছেলের একমাত্র মেয়ে, তাই তার থাকারও ব্যবস্থা করা হয়েছে ঢাকার এক বিলাসবহুল এরিয়ার বিলাসবহুল ফ্ল্যাটে। মায়া ফ্ল্যাটের ভিতর গিয়েই দেখল, নামিদামি ব্র্যান্ডের সব আসবাবপত্র, টিভি, ফ্রিজ ও আরও কত কি। সবকিছু মিলে যেন পুরো ফ্ল্যাটটাই অসাধারণ লাগছে। কিন্তু সে ভাবছে, তার এসব কোনো কিছুরই তেমন প্রয়োজন ছিল না। আর এসি সবকিছুর ব্যবস্থা যে মায়ার দাদি একাই করেছে তা ভেবেই মায়া সামান্য মুচকি হাসল। সে অবশ্য তার দিদুনকে বলেছিল যেন বেশি কিছু না দেওয়া হয় ফ্ল্যাটে।
এমনি সে এটাও বলেছিল তাকে যেন একটা ছোট বাসা বা হোস্টেলে থাকার ব্যবস্থা করে দেয় আর বাকি মাসের খরচ সে টিউশন পড়িয়েই জোগাড় করে নিবে, কিন্তু এ কথা কি আর মায়ার দিদুন শুনবে? সে বলেছে সে যদি তার কথা মতে না থাকে তো তবে মায়াকে ঢাকাতেই আসতে দেওয়া হবে না, তাই বাধ্য হয়েই মায়া দিদুনের কথায় রাজি হয়ে যায়। এরপর বেডরুমে গিয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াল ক্যাবিনেট খুলতেই দেখল তার জন্য রাখা শত শত ড্রেস, জুয়েলারি আরও কত কি। সেখান থেকে একটি কালো সাদা টপস নিয়েই সে ফ্রেশ হতে চলল। এরপর হাতে এক গ্লাস কফি নিয়ে বারান্দায় গিয়ে আকাশ দেখতে লাগতো। আর কি যেন ভাবতে লাগলো। আকাশ তখন কালো সাদা মেঘে ভরা। হয়তোবা বৃষ্টি নামবে। আর জোরে জোরে বাতাস বইছে। এসব দেখে কি যেন ভেবে মায়া রাস্তায় নেমে এলো। এরপর হাঁটতে লাগলো। এদিকে বৃষ্টি প্রায় নেমে এলো, কিন্তু তাতে মায়ার কোনো খেয়ালই নেই। আশেপাশ জন মানব শূন্য, দুই একজন গাড়ি নিয়ে চলাচল করছে। এদিকে ভাবতে ভাবতে যখন মায়া রাস্তা দিয়ে হাঁটছিল তখনই কারো সাথে তার কিঞ্চিৎ ধাক্কা লেগে যায়। কিন্তু মায়া বা সেই অপরিচিত লোকটার কেউই কারো দিকে তাকালো না। কেউ কাউকে অনুশোচনামূলক কথা বা সরি বলারও প্রয়োজন মনে করল না। কিন্তু দুঞ্জি ভাবতে লাগলো তাদের মতো আরেকজন কে ছিল যে এই ঘন মেঘে বৃষ্টি নামবে জেনেও রাস্তায় হাঁটছে। কারণ পুরো রাস্তা জুড়ে হয়তো তারাই হয়েছে, না হলে বেশিরভাগ মানুষই পরিস্থিতি দেখে নিজ নিজ ঘরে চলে গিয়েছে। একদিকে মায়ার বিপরীতে থাকা ব্যক্তি অনুভব করে তার সাথে ধাক্কা কোনো মেয়ের সাথেই লেগেছে। লোকটি গম্ভীর্যতা নিয়ে এতক্ষণ পুরো রাস্তা চলতে থাকলেও কি যেন ভেবে একটা মুচকি হাসি দিল, তারপর সেই আবার আগের মতো গম্ভীর্যতা নিয়ে হাঁটতে লাগলো। আর এদিকে মায়া অনুভব করতে পারছিল ধাক্কা লাগা ব্যক্তিটি হয়তো কোনো পুরুষই ছিল। তবে ব্যাপারটা দুজনেই স্বাভাবিকভাবে নিল। এসব নিয়ে কোনো মাথা না ঘামিয়েই দুজনেই নিজ নিজ গন্তব্যে ফিরে চলল। কারণ তাদের ভাবনা চিন্তার মাঝেই বৃষ্টি নেমে এসেছে। তবুও হাঁটায় জোর না বাড়িয়ে মায়া বৃষ্টিতে ভিজে ভিজে ফ্ল্যাটে এসে পৌঁছেল। মায়া ভেজা কাপড় চেঞ্জ করে নিল ফ্ল্যাটে ঢোকার সাথে সাথেই, এরপর আর দেরি না করে তাড়াতাড়ি খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ল। কাল ভার্সিটিতে প্রথম ক্লাস। বাবার অতি আদরের মেয়ে ছিল মায়া। তার জন্য ছিল না পৃথিবীর কোনো নিয়মকানুন। সে যা চাইতো তাই হতে। তাই এসব কারণেই একসময় মায়া নিয়মানুবর্তিতার ধরাছোঁয়ার বাহিরে থাকলেও সময়ের বিবর্তনের আজ সবকিছু পরিবর্তন। ছন্নছাড়া মায়ার জীবনে আজ সবচেয়ে বেশি বিরাজ করে নিয়মানুবর্তিতা। যার সকাল থেকে রাত সবকিছুই চলে নিয়মানুবর্তিতার মাঝে। নিয়মানুবর্তিতা ছাড়া যেমন সে পছন্দ করে না, ঠিক নিয়মানুবর্তিতাবিহীন ব্যক্তিগণও তার পছন্দ নয়। আর এই কারণেই কাল ভার্সিটিতে ঠিক সময়ে পৌঁছাতে না পারলে যেন তার জীবনের ঘোর অন্যায় ঘটে যাবে। সকাল ভোর 5টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল মায়া, এরপর অজু করে নামাজ পড়তে চলে গেল। নামাজ পড়া শেষে বাবার জন্য মোনাজাতে দোয়া করল। এরপর হাতে ব্ল্যাক কফি নিয়ে বারান্দায় গিয়ে প্রথমে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে প্রকৃতি দেখার পর বারান্দার একপাশে থাকা দোলনায় গিয়ে বসে পড়ল। এরপর পাশে থাকা টি টেবিলের উপর কফির মগটা রেখে একটা বই হাতে নিয়ে পড়তে লাগলো। একবারতে তো কফির মগে চুমুক দিচ্ছে তো আরেকবার গভীরভাবে মনোযোগ দিচ্ছে হাতে থাকা বইটির প্রতিটি অক্ষরের দিকে। এরপর কিছুক্ষণ বারান্দায় কাটানোর পর সকাল সকাল 7টার দিকে রাস্তায় হাঁটতে বের হলো মায়া। আপন গতিতে আপন মনেই হাঁটতে ছিল মায়া, কিন্তু আজও গতকালের মতো ঘটনা ঘটল। কোনো এক পুরুষের বাহুর সাথে মায়ার ধাক্কা লাগলো। কিন্তু দুজনেই কেউই কাউকে সরি বলার জন্য ফিরেও তাকালো না। এদিকে দুইজনই মনে মনে শিওর ছিল তাদের সাথে ধাক্কা লাগা ব্যক্তিটি গতকালকের সেই ব্যক্তি। আর এবারও তারা অবাক হলো, কারণ তারা দুজন মনে মনে ধারণা করেছিল তাদের বিপরীতে থাকা ব্যক্তিটি হয়তো সরি বলার জন্য অন্তত কথা বলবে। কিন্তু না, এমন কিছুই হলো না। তাদের মধ্যে কৌতূহল ছিল ঠিকই, যে তাদের বিপরীতে থাকা ব্যক্তিটি আসলে কে। একবার দুজনেই ভাবল পিছনে ফিরে দেখবে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটি আসলে কে। কিন্তু কি যে ভেবে এতে বেশি একটা গুরুত্ব না দিয়ে দুজনই ভাবতে লাগলো তাদের মতো সেম মাইন্ডের এখানে আরও কেউ আছে নাকি। কারণ সমাজের ভাষায় তারা নাকি অসামাজিক। তারা তো মানুষের কথার জন্য ভেবেই নিয়েছিল পৃথিবীতে হয়তো তারা এক পিছিয়ে আছে। কিন্তু এখন তো দেখছে তাদের মতো আরও একজনের দেখা মিলেছে তাদের জীবনে।
কই আগে তো এরকম কারো সাথে তাদের দেখা হয়নি। ফ্ল্যাটে এসে মায়া ভার্সিটির জন্য তৈরি হতে লাগতো। কালো রঙের স্কার্ট, সাদা কালো জুতো, সাদা টপস, ব্ল্যাক জ্যাকেট আর চশমা পরে চুলগুলো ঝুঁটি দিয়ে খোপা করে নিল। সাথে পরে নিল কালো মাস্ক। মায়া দেখতে পুরো তার বাবার মতো। তার ত্বক উজ্জ্বল ফর্সা, তার মধ্যে কালো গেট আপে তাকে অনন্য লাগছে। এরপর নিজের বিলাসবহুল গাড়ি নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। ভার্সিটিতে ঢুকেই মায়া দেখল সবাই কেমন যেন উৎসাহ নিয়ে গেটে আশেপাশে দাঁড়িয়ে রয়েছে, বিশেষ করে মেয়েরা। কিন্তু এতে বেশি একটা পাত্তা না দিয়েই সে সামনের দিকে এগোতে লাগল। সে সামনে যত আগাচ্ছে কোলাহল যেন তত বাড়াচ্ছে। একটা সময় গেট থেকে অনেক দূরে এসে মায়া থেমে যায় এবং পেছনে ফিরে তাকায়। সে দেখে একসাথে কয়টা বিলাসবহুল গাড়ি ভার্সিটির ভেতরে প্রবেশ করল। সেখান থেকে নামতে লাগলো অনেকগুলো করে ছেলে। তা দেখে মেয়েদের চিল্লাচিল্লি আরো বেড়ে গেল। এসব দেখে মায়া প্রচণ্ড বিরক্ত হলো আর বলতে লাগলো, এখানে এরা পড়তে আসে নাকি ছেলেদের চেহারা দেখতে আসে, কে জানে। কথাটা বলেই মায়া প্রিন্সিপালের কাছে চলে যায় তার ডকুমেন্টস নিয়ে। আর এদিকে সেই ছেলেগুলোর মধ্যে একটি ছেলে লক্ষ্য করছিল মায়াকে। নতুন পুরাতন সব মেয়ে উৎসাহ নিয়ে তাদের দেখলেও মায়া অন্যদিকে চলে যাওয়ায় তার অবাক লাগে। আর এই দেখে সে মনে মনে বলল, এত অ্যাটিটিউড দেখি কত দিন যায়, বলেই মুচকি হাসল সে। ভার্সিটি এসে মায়া জানতে পারল তাদের নবীন বরণ 2 দিন পর। তাই ক্লাসও দেরিতে শুরু হবে, এজন্য ভার্সিটিতে এসে ব্রেক টাইমে সে ক্যান্টিনে যেতে লাগল। আশেপাশে অনেক মানুষের চলাফেরা। আর তখনই তার কারো সাথে ধাক্কা লাগলো গত 2 ঘটনার মতো। আর মায়ার মনে হলো এই লোকটাই সেই লোক। এই সময় মায়া ঘুরে সেই লোকটিকে দেখতে চেয়েও আবার কি যেন ভাবে, না দেখেই আবার সামনের দিকে হাঁটতে লাগলেই মায়ার হাতে টান লাগলো। আর তখনই কেউ একজন বলে উঠল, দাঁড়ান। অতঃপর সেই অনাকাঙ্ক্ষিত চেহারা দুটিকে দুজনই দেখতে লাগলো। জি, কিছু বলবেন? কথাটা মায়ার মুখ থেকে বের হয়ে গেলেও কিছুটা থমকে গিয়েছে সে। কারণ হলো তার সামনে থাকা সুদর্শন পুরুষ। ঠিক তার মতোই কালো গেট আপ, ব্ল্যাক শু, জ্যাকেট, জুতো, সাথে হোয়াইট টি শার্ট, সাথে চোখে কালো সানগ্লাস। তাদের দুইজনের সেম গেটআপে দেখে দুজনই কিছুটা চমকে গিয়েছে। তবে কেউই তা প্রকাশ করছে না। ছেলেটিকে দেখতে অবশ্য কোনো ভিনদেশী রাজকুমার মনে হচ্ছে। ধবধবে ফর্সা চেহারা, সিল্কি ডার্ক কফি ব্রাউন কালারের ঝাঁকড়া চুল। আর সেই চুলের মধ্যে থাকা কিছু অবাধ্য চুল বারবার তার চোখে এসে পড়ছে। কিন্তু মায়া তার এসব নিয়ে কখনোই তেমন মাথা ব্যথা নেই। তবে কেন যেন অনিচ্ছা থাকা সত্ত্বেও সে ছেলেটাকে পর্যবেক্ষণ করে যাচ্ছিল। মায়া সাধারণত কখনো কোনো ছেলেকে এতটা পর্যবেক্ষণ করেনি যতটা আজ তার সামনে থাকা ছেলেটির উপর করছে। এজন্য শেষমেশ নিজের উপর কিছুটা বিরক্তি নিয়ে মনে মনে বলল, কি করছিস মায়া? শেষে তুইও ওইসব মেয়েদের মতো ছেলেদের আগাগোড়া পর্যবেক্ষণ করছিস। আর এদিকে সুদর্শন ছেলেটিও অবাক চোখে মেয়েটিকে দেখছে। মায়াও বা কম কি সে? তারও মতো অসম্ভব সুন্দরী সে। ছেলেটি মায়াকেও অনেক গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ এর আগে শত শত মেয়ে তার আশেপাশে দেখলেও মায়ার মতো কাউকে হয়তো এই প্রথম দেখছে। মায়ার মতো আরো সুন্দরী মেয়েই হয়তো তার পেছনে ঘুর ঘুর করে। কিন্তু তাদের কাউকেই কখনো পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করেনি সে। কেন যেন তাদের দিকে তাকাতেও তার বিরক্ত লাগতো। আর এখন এদিকে মায়ার বেশিক্ষণ লাগলো না ছেলেটিকে চিনতে। মনে মনে বলল, আমি তবে ঠিকই ছিলাম। এটাই সেই ছেলে, যে আমার চেয়ে বেশি অ্যাটিটিউড নিয়ে ঘুরে। আর বারে বারে আমাকেই ধাক্কা মারে। একদম সেদিনের মতোই শরীরের গঠন আর ঝাঁকড়া চুল আর সেই সানগ্লাস। মায়া বুঝতে পারল এটাই সেই দিনের ছেলেটা। সেদিন চেহারাটা পরিষ্কার না দেখতে পেলেও আজ দেখে কিছুটা আশ্চর্য হলো। যতই অন্যদের বিশেষত ছেলেদের বিষয় নিয়ে আলোচনা তার কাছে বিরক্তিকর কিংবা ছেঁচড়ামো লাগুক, কিন্তু আজকে এই ছেলের রূপ দেখে মন থেকে প্রশংসা করতে সে বাধ্য হলো। যতটা আন্দাজ করেছিল, বলতে গেলে তার চেয়েও বেশি সুন্দর। একসময় মায়ার মনে হতো তার অভ্র ভাইই হয়তো পৃথিবীর সবচেয়ে সুদর্শন ছেলে। ছোটবেলার সে স্মৃতি মনে করে মুচকি হাসল, তবে তা বাহির থেকে প্রকাশ পেল না। তার হাসি কান্না সব মনের মাঝেই। কিন্তু ছেলেটা আজকেও তার হাত ধরেছে দেখে মনে মনে বিরক্ত হলো।
এসব হাত ধরাধরি তার অসহ্য লাগে। কেন, মানুষের কি মুখ নাই? সবাইকে কি তার মতন বোবা হয়ে থাকতে হবে নাকি? তার না হয় পরিস্থিতির শিকারে আজ বেশি কথা বলতে ভালো লাগে না, তাই বলে এখন পৃথিবীর মানুষগুলোকেও এমন হতে হবে? অনেকক্ষণ নীরবতার পর মায়া আবারও বলে উঠল, কিছু বলছেন না যে? কিছু বলার থাকলে বলুন, নয়তো হাতটা ছাড়ুন। হাত ছাড়ুন কথাটা একটু জোরেই বলেছে মায়া। তাই ছেলেটা ধ্যান ভেঙে কিছুটা চমকে হাতটা ছেড়ে দিল সে। এর আগে ভার্সিটির হাজার হাজার মেয়ে তার আশেপাশে ঘুরলেও তার সংস্পর্শে আসার চেষ্টা করলে সে কখনো ফিরেও তাকায়নি। আর আজ এই মেয়ে কিনা তার সাথে এভাবে কথা বলছে। হঠাৎ করেই এসব ভেবে নিজের পাশাপাশি মায়ার উপরও তার প্রচণ্ড রাগ হলো। এসব নিয়ে সে কখনো তেমন পাত্তা দেয় না, কিন্তু হঠাৎ হিতের বিপরীত ঘটনার সম্মুখীন হওয়ায় নিজের ইগো জেগে উঠল। আজ কেন যেন প্রচণ্ড রাগ হচ্ছে তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার উপর। এরপর হঠাৎই সে কিছু ভেবে নিজেকে কিছুটা স্বাভাবিক করল সে। মায়া সেদিন রাগের মাথায় ভালোভাবে খেয়াল না করলেও তার গলার সুরটা প্রচণ্ড চেনা লাগলো, আর চিনবেই না কেন। শেষে মায়া তাকে যে কথা শুনিয়েছে তখন তো মায়াকে তার কাজটা চিবিয়ে খেতে মন চেয়েছে। মায়ার বেশভূষা, কথাবার্তা সেদিন তেমন খেয়াল না করলেও আজকে তা দেখে তার মনে হলো মেয়েটা কোনো উচ্চবিত্ত পরিবারের হয়তো বা, কিন্তু এতে সে তেমনটা মাথা ঘামালো না। এই ভার্সিটির সব মেয়েরাই এসব বড় ঘর থেকে আসা, যেগুলো ভালো চেহারার কোনো ছেলে দেখলেই ছেঁচোড়া হয়ে যায়, যত্ত সব। তবে তার মাথায় এখন অন্য কিছু ঘুরপাক খাচ্ছে। এমন চিন্তা ভাবনার কথা ভেবে হঠাৎই সে দুই হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে মুচকি বাঁকা হাসল। হঠাৎ এমন হাসি যেন মায়ার কাছে উদ্ভট লাগলো। তবে কোনো কিছুই সে প্রকাশ করল। এর মাঝেই ছেলেটা মায়াকে বলল, এখানে অনেক ভিড়, ওদিকটায় গিয়ে বসে কথা বললে ভালো হতো। নিজের আজ কাজকর্মের কথা ভেবে নিজেই কিছুটা আশ্চর্য হচ্ছে। কেননা সাধারণত সে কোনো মেয়ের সাথে কোনো কথাই বলে না। আর এখানে কোনো মেয়ের সাথে নিজ ইচ্ছে আগ বাড়িয়ে কথা বলেছে। প্রয়োজনীয় কোনো আলাপ হলে ঠিক ছিল, কিন্তু কোনো মেয়েকে কিছু জিজ্ঞেস বা তার সাথে পরিচিত না হয়েই সরাসরি কোথায় গিয়ে বসে কথা বলার মতো ইচ্ছে প্রকাশ করাও যেন তার কাছে প্রচণ্ড বিরক্তিকর লাগছে। পরক্ষণেই একটু আগে বানানো প্ল্যানের কথা চিন্তা করে মনে মনে হঠাৎ খুশি হলো। নিজের মনকে বলল, যা করবি ভেবেছিস তাই কর। কোনোদিন করিসনি তো কি হয়েছে, প্যারা নিস না এত। যার যার কর্মের ফল সঠিক সময়ে সবাই ভোগ করবে, আর এখন সময় এসেছে এই মেয়েটার। খুব ভাব, তাই না? এরপরই হঠাৎ আবার নিজেকে প্রশ্ন করল, এসব করার কি খুব দরকার? নিজেই যেন কেমন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। কেননা এসব কোনো কিছুই যে তার স্বভাবের সাথে যায় না। কেন যে এই অদ্ভুত কর্মকাণ্ড করছে, কিছু তার মাথায় ঢুকছে না। আর এসব অতিরিক্ত চিন্তা করতে গিয়ে নিজেকে যেন গুলিয়ে না ফেলে তাই তাড়াতাড়ি করে বলল, তো যাওয়া যাক। ছেলেটাকে প্রথম থেকেই মায়ার ঠিক ভালো মনে হচ্ছে না, আবার খারাপও বলতে পারছে না। যে মানুষের মন পড়তে শিখে নিয়েছে অথচ এখন সে ছেলেটাকে ঠিকভাবে বুঝতেই পারছে না। তবে ছেলেটার বাঁকা বাঁকা হাসি দেখে এটা বুঝতে পারল তার মাথায় নিশ্চয়ই ভালো কিছু ঘুরপাক খাচ্ছে না। আমার নিজেকে বলল, যদি বেশি উল্টো পাল্টা করার চেষ্টা করে তো দেখিয়ে দেব এই মায়া জিনিস। তবে কোনো রাগ, ক্ষোভ কিংবা বিরক্তিময় ভাবভঙ্গি প্রকাশ না করেই বলল, ঠিক আছে, চলুন। ভার্সিটির বাগানের কাছে একটা ফাঁকা জায়গায় বিশাল বর্ষর গাছ দেখা যাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক বছর বয়স তার। তার ছায়া আর বাতাস এই আশপাশ এই গরমের মাঝেও শীতল হয়ে আছে। গাছের নিয়েই আবার বসার জন্য ব্যবস্থা রয়েছে। সেখানেই গিয়ে তারা দুজনে বসল। ভার্সিটির অন্যান্য জায়গার তুলনার অবশ্য এখানে একটু মানুষের আনাগোনা নেই বললেই চলে। আর ছেলেটির ভার্সিটিতে নাম পরিচিত বেশ ভালো থাকায় সে এই জায়গাটাকেই বেশি পছন্দ করেছে। কারণ অন্য কেউ যদি দেখে ফেলে তার মতো ব্যক্তি কোনো মেয়ের সাথে, তাহলে এই ব্যাপারটাকেই তাদের তিল থেকে তাল বানিয়ে মাতাল হয়ে ঢাক ঢোল বাজিয়ে পুরো ভার্সিটিকে জানাতে বেশি সময় লাগবে না। মায়া ছেলেটির সামনে ছিল তাই আগে গিয়ে বসার জায়গায় বসতে চাইলে আবারও হাতে টান অনুভব করে। এবার মায়া সত্যিই বিরক্ত হলো, তবে তা প্রকাশ করতে না চাইলেও কপালগুলো হালা কুঁচকে গেল। আর পেছনে ফিরে বলল, এবার কি হয়েছে?
আপনার কি মুখ নেই? এভাবে মেয়েদের হাত টেনে ধরতে খুব ভালো লাগে নাকি? মায়ার কথা শুনে ছেলেটি আবারও বাঁকা হাসল আর বলল, এত কিসের তারা আপনার মিস? যে ভার্সিটির সিনিয়রকে 2 মিনিট টাইম দেওয়া যায় না। আর আমি যদি ভুল না হই তাহলে তুমি ফ্রেশার, রাইট? হম। তবে আপনি যাই হন না কেন এভাবে বারবার মেয়েদের হাত ধরাটা কোনো গুড ম্যানার্সের মধ্যে পড়ে না। তাই হাত ছাড়ুন আর ক্লিয়ারলি যা বলতে চান তাই বলুন। ও সিট, এই নেও তোমার হাত ছেড়ে দিলাম। তুমি না একটু ইউনিক আছো। ভেবো না আমি তোমার রূপের প্রশংসা করছি। প্রথম থেকেই দেখছি তোমার রাগ, ক্ষোভ, হাসি, কান্না এসব কোনে কিছুই তোমার অঙ্গি ভঙ্গি কিংবা চেহারাতে প্রকাশ করো না। হঠাৎ মানুষ হয়ে এলিয়েনদের মতো চলো কেন শুনি? মায়া কিছুটা আশ্চর্য হলো, এই ছেলেটা এত তাড়াতাড়ি তার এই ব্যাপারটা ধরে ফেলল কিভাবে। কিন্তু সে কোনো কিছুই প্রশ্ন করল না। আরে এত আশ্চর্য হয়ও না। মানুষ যতই নিজেকে লুকানোর চেষ্টা করুক না কেন আমি পুরোপুরি না হলেও কিছুটা মানুষকে চিনতে পারি। মায়া তবুও ঘাবড়ালো না বরং সরাসরি প্রশ্ন করল, এসব বাদ দিয়ে যা বলার জন্য এখানে নিয়ে এসেছেন তা বলুন। এবার ছেলেটা দাঁত বের করে বাঁকা হাসি হাসল। মায়া দেখল ছেলেটা হাসলে গালে খুবই সামান্য টোল পড়ে, যা তার সৌন্দর্য আরো বেশি বাড়িয়ে তোলে। ছেলেটার এই হাসতেই যেন শত নারী মারাত্মক আসক্ত। তবে এসব কোনো কিছুই মায়াকে আকৃষ্ট করতে পারছিল না। ছেলেটা আর ভনিতা করে, সরাসরি বলল, ফ্রেশার যেহেতু সিনিয়র হিসেবে র্যাগ দেওয়াটা তো আমার ফরজ, তাই না? ছেলেটা ভেবেছিল র্যাগের কথা শুনে মায়া হয়তো কিছুটা ঘাবড়ে যাবে। এমনিতেই আশেপাশে তারা দুজন ছাড়া আর কেউ নেই। তবে মায়ার মাঝে কোনো হেলদোল না দেখে কিছুটা অবাক হলো সে। মনে মনে ভাবল, মেয়েটা আসলেই অদ্ভুত, তবে এই ব্যাপারটাই যেন কেন তার বেশি ভালো লাগলো। ছেলেটা আবার মায়ার দিকে কিছুটা এগিয়ে ঝুঁকে বলল, কি হলো মিস? চুপ করে কেন? ভয় পেয়েছো নাকি? যদিও তোমাদের নবীন বরণ নাকি কয়েকদিন পরে, কিন্তু তোমার সাথে আমার পরিচয় তো আগেই হয়ে গিয়েছে। তাই অন্য সবার থেকে তোমার সাথে বোঝাপড়াটা একটু আগেই করে নেই, কি বলো? উচ্চতায় ছেলেটার চেয়ে মায়া বেশি খাটো না, বরং প্রায় সমানই। তবে ছেলেটা হয়তো কয়েক ইঞ্চি বড় হবে মায়ার থেকে। ছেলেটা এবার মায়ার কাণ্ডে আরো আশ্চর্য হলো। মায়া হঠাৎই সেদিনের মতো বাঁকা মুচকি হাসল। মায়া এবার ছেলেটার দিকে এগিয়ে গিয়ে ফিস করে বলল, মিয়াওয়াট এভার, আপনার কোনো ব্রেসলেট হয়তো আমার কাছে রয়ে গিয়েছে। সেখানে একটা ইউনিক চিহ্ন দেখছি। মনে হলো জিনিসটা যত বেশি দামি এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো জিনিসটা কোনো পারিবারিক চিহ্ন। একটু কথা বলতেই মায়া দেখল ছেলেটা থম মেরে দাঁড়িয়ে আছে। মায়া বুঝতে পারল সে যা ভেবেছিল তাই, জিনিসটা নিশ্চয় ছেলেটার কোনো দুর্বলতা। কিন্তু ছেলেটা তার দুর্বলতা তার সামনে প্রকাশ করছে না, এটা দেখে মায়া মনে মনে হাসল। কিভাবে যে সে কালে কালে মানুষের এই মন পড়ার অভিজ্ঞতা অর্জন করেছে কে জানে। মায়া বিশ্বাস করে, কাউকে যদি ফুটবল করতে চাও তাহলে আগে তার দুর্বলতাকে খুঁজে বের করো। আর মায়ার কাছে এখন ছেলেটার দুর্বলতার একটি অংশ রয়েছে। তাহলে নিশ্চিত থাকা যায় যে, আজকের মতো এসব র্যাগিং চক্করে তাকে পড়তে হবে না। ছেলেটা যদি কিছু করত এমন কিছু, তবে মায়া অন্য রাস্তা খুঁজে নিত। ছেলেটা এবার নির্বিকারভাবে চেয়ে মায়াকে কড়া গলায় জিজ্ঞেস করল, ব্রেসলেটটা কোথায়? তার মানে ব্রেসলেটটা তুমিই চুরি করেছো? আমাকে দেখে এমনটা মনে হয় নাকি? হতেও তো পারো। কে কেমন সেটাতে আর উপরে দেখে বোঝা যায় না। ঠিক বলছেন। তাহলে বরং আমি এখন যাই। এই দাঁড়াও, আমার ব্রেসলেট দিয়ে যাও। উত্তরে মায়া নির্বিকার চাহনিতে বলল, এখনো র্যাগ দেওয়ার ইচ্ছে আছে নাকি? এবার ছেলেটার হঠাৎই চোখ মুখ লাল হতে শুরু করল। মায়া বুঝতে পারল এসব অতিরিক্ত রাগের জন্যই হচ্ছে, তবে এসব দেখে সে বিচলিত না হলেও ছেলেটা দাঁত খিঁচে বলল, দেখুন মিস, আপনার সাথে লাগার আমার কোনো ইচ্ছেই নেই। সেদিনের ঘটনার জন্যই আমি আপনাকে র্যাগ দিতে চেয়েছিলাম, তাও জীবনের প্রথম, আবার সেটা কোনো মেয়েকে। আমি কখনোই এসব ব্যাপারে জড়াই না। তবে সেদিনের জন্য আপনাকে আমি সরিও বলতে পারবো না। কারণ সেখানে দোষ আপনারও ছিল। কিন্তু আপনি আমার ব্রেসলেটটা দিয়ে দিন। ওহ এক সেকেন্ড, আপনি করে কেন বলছি, তুমি তো আমার জুনিয়র। আমার ব্রেসলেট কোথায়? এখনই দেও বলছি, আমার মেজাজ খারাপ করো না।
না হলে সারা জীবনে যা করিনি তা করে ফেলবো আজ। ছেলেটার কথা শুনে মায়া মনে মনে হাসলো আর বলল, তেজ কমেনি দেখছি। বেটা ভাঙবে তবুও মোচকাবে না। আই লাইক ইট। কিন্তু আজ মায়ার মনেও যেন ভিন্ন কিছু চলছে। তার এই হঠাৎ পরিবর্তনশীল চিন্তা ভাবনার কারণ সে নিজেও ঠিক বুঝতে পারছে না। আবার নিজের মনকে শুধরালো, মাঝে মাঝে এমন একটু করাই যায় মায়া। আর আমি তো নিজের রুলসের বিপরীত কিছু করছি না। যে যেমন মায়া ঠিক তার সাথে তেমনই করে। মায়া এবার ছেলেটিকে বলল, আপনি সরি বললে তবেই আমি ব্রেসলেট দেবো, নয়তোবা দেব না। মায়ার কথা শুনে ছেলেটা মুহূর্তেই চেতে গিয়ে বলল, ইম্পসিবল। কক্ষণই না। আমি ক্ষমা চাইবো তোমার কাছে। মায়া স্বাভাবিকভাবে বলল, তাহলে ব্রেসলেটের কথা ভুলে যান। কথা বলেই মায়া চলে যেতে লাগলে ছেলেটা বলে উঠল, এই যে মিস, দাঁড়াও। হম। সরি বলবো কিন্তু তোমাকেও বলতে হবে। ওকে। সরি। মুখে সরি বললেও চেহারায় যেন অগ্নিগিরির লাভা জ্বলছে। নিজেকে কত কষ্টে সহ্য করছে কে জানে। ছেলেটার এমন রূপ দেখে মায়ার হাসি পেল। তবে একদম স্বাভাবিক থেকে শুধু বলল, সরি। আর এদিকে ছেলেটি প্রথম থেকেই বারবার কথা বলতে গিয়ে অপ্রস্তুত হয়ে যাচ্ছিল। কখনো ভাবেনি তার কোনো মেয়ের সাথে কথা বলতে গিয়ে এমন বাজে অবস্থায় পড়তে হবে, যার জন্য কিনা পুরো ভার্সিটির মেয়েরা পাগল থাকে, যার এক কথাতেই ভার্সিটির সব ছেলেপেলে থেকে শুরু করে টিচার্সরাও পর্যন্ত রাজি হয়ে যায়। আর আজ কিনা এই একটা মেয়ে তাকে দিয়ে সরি বলালো। লাইফে ভালোভাবে কখনো কোনো মেয়ের দিকেই তাকায়নি, সেখানে কথা বলার তো প্রশ্নই আসে না। আর আজ মাথা কোন ভূতলারা দিয়েছিল যে এই মেয়ের সাথে কথা বলার দরকার পড়ল। ভাবল এই জীবনের প্রথম কোনো মেয়েকে শায়েস্তা করবে, অথচ এদিকে নিজেই শায়েস্তা হয়ে গেল। এখন নিজেই নিজেকে গালি দিচ্ছে এসব ভেবে। এর কারণ হয়তো কোনো মেয়েদের সাথে কথা না বলাই। সব সময় যে ছেলেটা মেয়েদের ইগনোর করে গিয়েছে, এখন সেই ছেলেটা এমন পরিস্থিতিতে পড়ে মনে মনে ভাবছে, মেয়েদের সাথে তার কথাবার্তা বলা উচিত ছিল। কিন্তু কেন যেন আবার মনে হচ্ছে, সব মেয়ে আর তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা এক না, এই মেয়ের কাছে এসে তার এমন অবস্থা হচ্ছে যা অন্য মেয়েদের সাথে থাকলে হয়তো হতো না। কারণ তারও তো কিছু মেয়ে ফ্রেন্ড আছে, কই তাদের সাথে যা একটু প্রয়োজনীয় কথা হয়, তা বলার সময় তো কোনো সমস্যা হয় না। আর এখা তো এই মেয়ের সাথে প্রয়োজনীয় কথা বলতেই এসেছে, তাহলে মাথার মধ্যে এমন আউলা ঝাউলা চিন্তা ভাবনা চললেও সেটাকে তেমন পাত্তা দিল না, কারণ এদিকে মায়া চলে যেতে লাগছিল। তা দেখে তাড়াতাড়ি করে ছেলেটি বলল, কোথায় যাচ্ছ? আমার ব্রেসলেট কোথায়? মাথা কথার উত্তর না দিয়ে যে বসার স্থানে গিয়ে বসল এবং বলল, এখানে বসুন। ছেলেটা এবার মায়াকে অন্য সব মেয়ের মতো ছেছোরা ভেবে বসল। ভেবেছিল মেয়েটা হতে অন্য সব মেয়েদের মতো সুদর্শন ছেলে দেখলেই গায়ে ঢলে পড়বে না। কিন্তু এখন তার মনে হচ্ছে তার চিন্তা ভাবনা। এরই মাঝে মায়া ছেলেটিকে ইশারা করে বলল, এত ভাবতে হবে না। আপনার এই চেহারার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। সো আমাকে অন্য সবার মতো ছেছোরা ভাবা বন্ধ করুন। কথা শুনে সে মায়ার দিকে তাকালো এবং বিয়ে মায়ার থেকে কিছুটা দূরে বসে পড়ল। আর বলল, অনেক হয়েছে। এবার আমার ব্রেসলেট দাও। আজ পর্যন্ত আমার কাউকে সরি বলতে হয়নি, কিন্তু আজ সেটা করতে হয়েছে। আর কিছু শুনতে চাই না এবার। এত অস্থির হচ্ছেন কেন? আমি আপনার ব্রেসলেট ভার্সিটিতে আনতে যাব কেন? আজকে সকালের ঘটনায় আপনার সাথেই হতে আমার ধাক্কা লাগে। আপনি চলে যাওয়ার পর আমি ওটা পাই এবং সেটা নিয়ে বাসায় চলে যাই। তো এবার আমার ব্রেসলেট, ওটা আমার বাসায় গিয়ে খুঁজতে হবে। পেলে দিয়ে দেব। ওকে। মায়ার কথা শুনে ছেলেটার মুখ গম্ভীর হয়ে গেল। এতক্ষণ ধরে তাহলে মেয়েটা ওর টাইপাস করাচ্ছিল। অনেক হয়েছে, এখানে আর বেশিক্ষণ থাকলে নানান কাহিনী হয়ে যাবে। আর এই মেয়েটার উপর রাগও করা যাবে না, এখন যে তার ফুটবল জিনিসটাই তার কাছে। একবার ব্রেসলেটটা পেয়ে যাই, তারপর দেখাবো মজা। আমার সাথে পাঙ্গা। এমনিতে তো এসব ছোট খাটো ব্যাপারে ইন্টারফেয়ার করি না, কিন্তু একবার যদি করি তাহলে আমার হাত থেকে একটাও কখনো নিস্তার পায়নি। মনে মনে কথাগুলো বলে ছেলেটি রেগে চলে যেতে নিলেই মায়া বলে উঠল, এই জেমি, ব্রেসলেট তো পেলেন না, তো এখন কি ফোনটাও রেখে যাচ্ছেন? পরে আমাকে জিজ্ঞেস করবেন ফোনটা আবার আমি চুরি করেছি কিনা।
ছেলেটি কথা শুনে ঘুরে তাকিয়ে দেখল বেখেয়ালিতে ফোনটা বসার জায়গায় রেগে গেছে, আর এদিকে মায়া সেটা হাতে নিয়ে তার দিকে ধরে আছে। ছেলেটা কোনো কিছু না বলে ছো মেরে ফোনটা নিয়ে চলে গেল আর ফিসফিস করে বলল, চুন্নি। কথাটা মায়াও শুনতে পেয়েছিল, আর ছেলেটি চলে যাওয়ার পর মায়া শুধু মুচকি হাসল আর বলল, আমার মতো তাহলে আরো অনেক আজব মানুষ আছে এই পৃথিবীতে। কিরে শিখত, মেয়েদের সাথে তো কথাই বলিস না, আবার ওই মেয়েটার সাথে এতক্ষণ কথা বললি। আমি কিন্তু সব দেখেছি। অবশ্য মেয়েটা কিন্তু ভাবি হিসেবে জোস। কিরে, ঠিক বললাম কিনা? হাসতে হাসতে কথাটা বলল সাদাফ। সিক্ত বিরক্ত নিয়ে বলল, কিসের ভাবি? দেখেছিস যখন, এটাও নিশ্চয় শুনেছিস কিসের জন্য গিয়েছিলাম। দেখেছিস মেয়েটার কি অ্যাটিটিউড। অথচ মেয়েরা আমার নাম শুনেই প্রথম দেখাতেই নাকি পাগল হয়ে যায়। ভার্সিটির কোনো ক্লাস করে না, অথচ আমার জন্য নাকি ভার্সিটিতে আসে। আর এই মেয়েকে দেখেছিস, কোনো আদব কায়দাও নেই। ম্যানারলেস কোথাকার। তাই তো দেখলাম। আরে মেয়েটা ভার্সিটিতে নতুন, তাই হয়তো একটু ওরকম। আর একটু মনে হয় বেশি চুপচাপ স্বভাবের। তবে তুই বেশি চিন্তা করিস না। বেশি উল্টো পাল্টা কিছু করলে ঠিক করার জন্য আমরা আছি তো। একটু হেসেই কথাটা বলল সাদাফ। সিক্ত বলল, হ্যাঁ, এখন তোকে কিছু করতে হবে না, সময় আসলে আমিই দেখে নেব। এখন আমার ব্রেসলেটটা পেলেই হলো। তুই তো জানিসই ওটা আমার জন্য কতটা স্পেশাল। বাবা মায়ের দেওয়া শেষ। আমাদের গল্পের নায়ক রাহিয়ান রহমান সিক্ত। ফিজিক্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম ছেলে তাকেই বলা হয়। চেহারা যেমন মাশাআল্লাহ, তেমন পড়াশোনা সারা বছর খুব বেশি একটা না করলেও রেজাল্ট তার মাশাআল্লাহ আসবেই। এমনিতেও তাকে ব্রিলিয়ান্ট স্টুডেন্টও বলা চলে। পুরো একটা গ্যাং নিয়ে ভার্সিটিতে আসা যাওয়াই হলো তার কাজ, আর সাথে তার এত এত অ্যাটিটিউড। তবে ফুটবল খেলাতে তার অসাধারণ স্কিল আছে। মেসি, দিবালার পর যদি ভার্সিটির আর্জেন্টিনা মেয়ে সাপোর্টারদের কোনো ক্রাশ থাকে সেটা হয়তো সিক্ত। এছাড়া জুনিয়র হোক বা তার ফ্রেন্ড, সব ছেলের কাছে সে প্রাণের ভাই। এক কথায় কোনো দিক দিয়েই সে কম না। তার এত এত কারণগুলোর জন্যই সে ভার্সিটির প্রত্যেক মেয়ের ক্রাশ। যে মেয়েটা হয়তো জীবনেও কখনো কোনো ছেলেকে দেখে ক্রাশ খায়নি, অথবা ক্রাশ কি জিনিস সেটাও জানে না, সেই মেয়েটাও হয়তো সিক্তকে প্রথম দেখেই ক্রাশ খেয়েছে। সেও হয়তো তার প্রেমে পড়ছে। এমটা হওয়াই যে স্বাভাবিক। আবার সবাই প্রথম দেখাতে সরাসরি তার প্রেমে না পড়লেও কেউ কেউ পড়েছে সিক্তর সিল্কি চুলের প্রেমে, আবার কেউ হয়তো তার বাদামি চোখের, আবার কেউ বা তার ফর্সা ত্বকের প্রেমেতে। এছাড়া তাদের পারিবারিক ব্যবসার জন্য সে অনেক প্রভাবশালী। যে কারণে তার আলাদা একটা প্রভাব ভার্সিটি সব সময় থাকে, শুধু জুনিয়র না সিনিয়র পর্যন্ত তাকে সম্মান এবং ভয় দুটোই করে। এ কারণে তার অ্যাটিটিউডও থাকে নাকের ডগায়। তবে এসব ব্যাপারই যেন মেয়েদের একটু বেশি ভালো লাগে। কিন্তু প্রথমে মায়ার তার প্রতি কোনো আগ্রহ না দেখানো, এরপর অন্য সব মেয়ের চেয়ে মায়ার ভিন্ন হওয়ার ব্যাপারটা, মায়ার তার সাথে কথা কাটাকাটি, আবার তাকে দিকে সরি বলানো, সব কিছুর জন্যই সিক্ত মনে মনে প্রচণ্ড রেগে মায়ার উপর। প্রথমে সে বিষয়টাকে ক্ষণিকের জন্য ছেড়ে দিলেও কেন যেন ব্যাপারটাকে একেবারে ছাড়তে ইচ্ছে করছে না তার। মায়ার সাথে লাগতে যাওয়া এটা তার প্ল্যানের মধ্যে থাকলেও ব্রেসলেটের ব্যাপারে তার সত্যিই খেয়াল ছিল না। তবে তার মায়ার পিছে লাগার মূল উদ্দেশ্য হলো মায়াকে পরীক্ষা করা। মায়ার উপর তার নজর তো সেই প্রথমেই পড়েছে। আর পরের বারও মায়ার ব্যবহারে সে অবাক হয় এবং কিছুটা রেগে আছে। আর যাই হোক, মায়ার অন্য সব মেয়ের মতো না হওয়া বা তাকে ইগনোর করা কোনো কিছুই জন্যই এত সহজে ছেড়ে দেবে না মায়াকে। সিক্তকে কোনো মেয়ে এই প্রথম অ্যাটিটিউড দেখিয়ে ইগনোর করবে। আর সেটা সিক্ত এতে সহজে ছেড়ে দিবে, তা কি করে হয়? এর জবাব তো সিক্ত মায়াকে দেবেই। কিরে সিক্ত, শুনেছিস আমাদের সামনের ফাঁকা ফ্ল্যাটটায় নাকি নতুন একজন উঠেছে? রাতের খাবার খেতে খেতে কথাটা বলল সাদাফ। ডাইনিং টেবিল তিনজনে একসাথে আরামেই খাবার খাচ্ছিল। সাদাফের কথাটা শুনে সিক্ত বলে উঠল, হ্যাঁ, শুনেছি। এদিকে সবে মাত্র পানি মুখে দিয়েছে তিহান। কিন্তু সাদাফের কথায় বেশম খেয়ে সে বলল, ওই সাদাফ, ফ্ল্যাটে আবার কোনো সুন্দরী মেয়ে উঠেছে নাকি? তিহানের কথায় সাদাফ আর সিক্ত দুজনেই বিরক্ত হলো।
তাই সাদাফ কিছুটা বিরক্তি নিয়ে তিহানকে বলল, তোর কপালটা খারাপ, কারণ সামনের ফ্ল্যাটে কোনো সুন্দরী মেয়ে উঠেনি। আমি যতটুকু শুনেছি, সামনের ফ্ল্যাটটা নাকি কোনো বয়স্ক মহিলা কিনে নিয়েছে। এছাড়া তেমন কিছু জানি না। সাদাফের কথা শুনেই যেন তিহানের হাসি খুশি মুখটা একেবারে শুকিয়ে গেল। এরই মাঝে সিক্ত বলল, সে যাই হোক, মেয়ে হোক বা বয়স্ক মহিলা, এসবে আমাদের কাজ কি? সিক্তর কথায় সাদাফ কিছুটা অবাক হয়ে বলল, আমাদের কাজ কি মানে? তুই এটা কি বললি সিক্ত? সামনের ফ্ল্যাটে যেই উঠুক সে আমাদের প্রতিবেশী। আমাদের কিছু তো দায়িত্ব আছে প্রতিবেশী হিসেবে, তাই না? আর এছাড়া তুই কি ভুলে গিয়েছিস এই বিল্ডিংয়ে কি হয়েছিল? তারপরও তুই একথা বললি কি করে? তুইও কি তিহানের মতো ম্যানার্স টেনার্স সব খেয়ে বসেছিস? সাদাফের কথায় তিহান কিছুটা রেগে বলল, সাদাফের বাচ্চা, তুই কিভাবে আমাকে মেসার্স লেস বললি? কোন সাহসে তুই এই কথা বললি? তিহানের অবস্থা দেখে সাদাফ একটু ভেবাচেকা খেয়ে বলল, আরে আমি তো জাস্ট সত্যি কথাটাই বলেছি, তুই এত হাইপার হচ্ছিস কেন? সাদাফের কথায় তিহান যেন আরো তেলে বেগুনে জ্বলে উঠল। রেগে সে বলল, দেখেছিস সিক্ত, দেখেছিস? ও আমাকে যা তা বলে যাচ্ছে। আর তুই, তুই ওকে কিছুই বলছিস না। আজ ও তোর বেস্ট ফ্রেন্ড বলে। মানলাম ও তোর বেস্ট ফ্রেন্ড, তাই বলে আমি কি তোর ফ্রেন্ড না? দুই বন্ধুর কাণ্ডে পরিস্থিতি যখন হাতের বাহিরে চলে যাওয়ায় উপক্রম, তার আগেই সিক্ত বলল, আরে কি শুরু করেছিস তোরা? কই সারাদিনের প্যারার পর রাতে একটু সবাই মিলে খেতে বসেছি। শান্তিতে খাবো একটু, তা না। তোরা এখন সামান্য বিষয় নিয়ে বাচ্চাদের মতো ঝগড়া করছিস। আর তিহান, তুই অল্প কিছুতেই এতটা হাইপার হওয়া বন্ধ কর। আর সাদাফ, তুই এখন মূল কথায় আয়। সামনের ফ্ল্যাটে লোক উঠেছে, ভালো কথা। এতে আমাদের কি করার আছে? হঠাৎ করে তুই এমন সিনেমাটিক কথাবার্তা কেন বলছিস? মানে কি শিখত? আমি তো মানে টানে বাদ দিয়ে মূল কথায় আয়। আমরা প্রতিবেশী, ঠিক আছে। আমাদের প্রতিবেশী হিসেবে কিছু দায়িত্ব আছে, তাও মানালাম। কিন্তু এখানে তুই আমাদেরকে দিয়ে কি করাতে চাচ্ছিস, সেটা বল। সিক্তর করা কথায় সাদাফ একটু ভড়কে গেলেও তা প্রকাশ করল না। সাদাফ সিক্তর বেস্ট ফ্রেন্ড হলেও মাঝে মধ্যে সিক্তকে সাদাফও ভয় পায়। সিক্তর পার্সোনালিটি একটু অদ্ভুত ধরনের। সব সময় কড়া আর গম্ভীর মেজাজে থাকলেও হঠাৎ করেই দেখা যাবে সে খুব হাসি খুশি মেজাজে আছে। তাই তার মুড কখন কার সাথে কিভাবে পরিবর্তন হয় তা সঠিকভাবে কেউই ধরতে পারে না। আর সাদাফের ক্ষেত্রেও অনেকটা এরকম। তবে সাদাফ তার বেস্ট ফ্রেন্ড হওয়ায় তার সাথে সিক্ত স্বাভাবিকভাবে কথাবার্তা বা যে কোনো কিছু শেয়ার করে। তবুও সাদাফ কিছুটা সতর্ক বজায় রাখে, সিক্তর মুড কখন কি হয়ে যায় তা তো ঠিক বলা যায় না। অনেকক্ষণ ধরে সাদাফ কিছু বলছে না বিধায় সিক্ত প্লেটের দিক থেকে মুখ তুলে সাদাফের দিকে সরাসরি তাকিয়ে বলল, কি হলো? কি ভাবছিস এত? কথা বলছিস না কেন? আরে আমি তো সেরকম কিছু করতে বলছি না, বলছি যে আমরা প্রতিবেশী হয়ে আমাদের নতুন প্রতিবেশীর সাথে দেখা সাক্ষাৎ মানে পরিচিত হওয়া উচিত। যাতে সেই ঘটনার মতো আমাদের সাথে আবার কিছু না ঘটে। বলা তো যায় না কখন কি হয়। সাদাফের কথায় সিক্ত মতো দিয়ে বলল, সব ঠিক আছে, তবে এখন রাত প্রায় 11টা বাজতে চলল। এখন যাওয়াটা কি ঠিক হবে? সকালে গেলে হতো না? সিক্তর কথায় তিহান বলল, আরে সিক্ত, কি বলিস তুই এসব? এই ঢাকা শহরে রাত 11টা তো রাতই না। আরে আমি কথাটা এজন্য বলিনি। যেহেতু সাদাফ বলল নতুন ফ্ল্যাটে নাকি বয়স্ক মহিলা এসেছে, তো উনি তো আর আমাদের মতো বেশি রাত জাগবে না, তাই না? সে তো এই সময়ে ঘুমিয়েও যেতে পারে। সাদাফ ভেবে দেখল সিক্তর কথায় যুক্তি আছে, তবে এরপরও সাদাফ বলল, সেটা ঠিক, তবে একবার দেখেই আসি। সেরকম কিছু হলে আমরা নিজেরাই চলে আসব। আর কালকে সারাদিন ভার্সিটিতে ব্যস্ত থাকতে হবে, সকলে দেখা করার সময়ই হবে না। এবার সিক্ত সহমত দিয়ে বলল, আচ্ছা, তাড়াতাড়ি খেয়ে নে সবাই। খাওয়া শেষ করে তারপর দেখা করতে যাব। সিক্তর বেস্ট ফ্রেন্ড সাদাফ। যদিও তিহান ও সিক্ত অনেক ভালো বন্ধু, তবে সাদাফের মতো না। সাদাফ আর সিক্ত যেন মায়ের পেটের ভাই না হয়েও আপন ভাই। কারণ একটাই, তাদের আত্মার মিল। তারা দুজনই যেন দুজনের মনের কথা বুঝতে পারে। আর তিহান সিক্তর অতটা ক্লোজ না। তার কাজ সারাদিন মেয়ে থাকা।
এক কথায় সে একজন প্লে বয়। তাই তার দিনও কাটে আজ এই মেয়ের সাথে তো কাল ওই মেয়ের সাথে। তাই যেখানে তার বন্ধুদের শরীরের খোঁজ নেওয়ারই সময় হয় না সেখানে তো তাদের বন্ধুদের মনের খোঁজ নেওয়াটাই তো বিলাসিতা। তারা তিনজনই ঢাকার বিলাসবহুল একটা ফ্ল্যাটে একসাথে থাকে। ফ্ল্যাটটা অবশ্য সিক্ত নামে। রেহান রহমানের ছেলে হলো সিক্ত। কিন্তু অনেক বছর আগের একটা কার অ্যাক্সিডেন্টে সিক্তর বাবা মা দুজনই মারা যায়। সিক্তর বাবা মায়ার বাবার মতোই একজন বড় বিজনেসম্যান ছিলেন, যে কারণে তাদের মৃত্যু পর তাদের বিশাল সম্পত্তি সিক্ত পায়। কিন্তু সে হয়ে যায় একা, অর্থাৎ তার আর পৃথিবীতে সাদাফ ছাড়া আপন বলতে আর কেউই নেই। এদিকে সাদাফ খুব সাধারণ ফ্যামিলির ছেলে। তাই তার বাবা মা গ্রামে থাকে, আর সে পড়াশোনার জন্য ঢাকায় পরিবার ছাড়া থাকে। সিক্তর সাথে কলেজ লাইফ থেকে ভালো বন্ধুত্ব থাকায় সিক্ত তাকে নিজের ফ্ল্যাটেই থাকার জায়গা দেয়। আর এর আরও একটি কারণ হলো সিক্তরও ফাঁকা ফ্ল্যাটে একা থাকতে ভালো লাগতো না। অবশ্য তিহান অনেক উচ্চবিত্ত পরিবারের ছেলে। আর তার বাবাও তার নামে এক বড় ফ্ল্যাট কিনে দিয়েছিল, কিন্তু তার মেয়েদের পেছনে টাকা উড়ানো আর অগোছালো জীবন যাপনের জন্য সে তার পরিবারকে না জানিয়েই তার ফ্ল্যাট বিক্রি করে দেয়। অবশ্য তার পরিবার এ সম্পর্কে এখনো কিছুই জানে না। পরিবার জানলে সমস্যা হবে আর তারা টাকাও দিবে না, তাই সে সিক্তর ফ্ল্যাটেই গত 2 বছর ধরে থাকছে। আর এভাবেই এই তিন বন্ধুর দিন কাটছিল। একজনের পরিবার ছাড়া নিঃস্ব জীবন, আবার একজনের পরিবার থেকে দূরে উজ্জ্বল ভবিষ্যতের আশায়, আর অন্য জনের অগোছালো বেপরোয়া জীবন। কিরে তোরা রেডি? চল তাহলে যাওয়া যাক। সাদাফের কথায় সবাই মিলে তাদের সামনের ফ্ল্যাটে যাওয়ার জন্য প্রস্তুত নিল। কিন্তু দরজার সামনে এসে হঠাৎ তিহানের হালকা চিৎকার সবার পা থেমে গেল। কিরে এত রাতে এখানে চিৎকার করছিস? ভুলে যাস না এটা তোর বেডরুম না, আমরা এখন অন্যের বাসার সামনে আছি। ভদ্রতা বজায় রাখো। আরে আমার কথাটা তো শুনবি সাদাফের বাচ্চা। ভুলে গেছিস আমাদের নিচের তলায় একটা ফ্ল্যাটে একজন বয়স্ক মহিলা থাকতো আর তিনি আমাদের দুজনকেই কি ধলাইটা না দিয়েছিল? ভুলে গিয়েছিস? ভুলতে যাব কেন? ওবার তুই ড্রিঙ্ক করে মাতাল হয়েছিলি। আর তোকে সামলানোর জন্য আমি তোর সাথে আসছিলাম। কিন্তু তুই ওনার সাথে মাতলামো করাতে উনি তোকে আর আমাকে লাঠি পেটা করে, এতে তোর দোষ ছিল আর আমিও সাথে বাস খেয়েছি। কিন্তু কথা হচ্ছে এখন না তুই ড্রিঙ্কস করেছিস না ওই মহিলা এখন এখানে আছে। সে তো অনেক আগেই এ ফ্ল্যাট ছেড়ে দিয়ে চলে গিয়েছে। তাহলে এত ভয়ের কি আছে? আরে কথা সেটা না, যদি আমাদের এই নতুন প্রতিবেশীও ওনার মতো ডেঞ্জারাস হয়, তাহলে ভাই আমি শেষই হয়ে যাব। আমার কি হবে সাদাফ? আমার কি হবে রে সিক্ত? নেকামো বন্ধ কর তিহান। অনেকে আজে বাজে কথা বলেছিস তোরা দুজন, আর এখন অনেক রাতও হয়ে যাচ্ছে। প্লিজ কেউ এখন দরজায় নক কর, দয়া করে যে কাজে এসেছিস সে কাজ কর। সিক্তর করা কথায় দুজনেই একটু চুপসে গেল। তখনই আবার সাদাফ আর তিহান মিলে বলল, বলছি কি সিক্ত, এবার না দরজায় তুই নক কর। এমনিতেই আমাদের মধ্যে একটু ভয় কাজ করছে। সাদফ তুই আচ্ছা ঠিক আছে আমি দরজায় নক করছি। বিরক্তি নিয়ে কথাটা বলেই সিক্ত দরজায় নক করল। কিন্তু অনেকক্ষণ ধরে কেউ দরজা না খোলায় সিক্ত এবার বলল, কেউ কি আছেন? থাকলে দরজা খুলুন। আর এইদিকে সাদাফ আর তিহান ভয়ে সিক্তর উল্টো দিকে মুখ করে ঘুরে আছে। এমন সময় কেউ একজন দরজা খুলে ঘুম ঘুম চেহারা আর আওয়াজ নিয়ে বলল, জি বলেন, কারা আপনারা? পুরো ফ্লোরটা জুড়ে পিনপতন নীরবতা। আশেপাশে কোথাও থেকে কোনো আওয়াজ আসছে না। শহরের রাত এত তাড়াতাড়ি না ঘুমালেও আজ যেন হঠাৎ সবকিছু নিস্তব্ধ। কোনো এক ঘুমকুমারীর ঘুম ঘুম আওয়াজ আর স্নিগ্ধ চেহারার মায় স্তব্ধ আজ সিক্ত। যে ছেলেটি কখনো কোনো মেয়েকে নিজের সংস্পর্শেও কখনো ঘেঁষতে দেয়নি সে সিক্তরও আজ কবি হয়ে বলতে ইচ্ছে হচ্ছে, কে এ মায়াবতী, যার চেহারা এত স্নিগ্ধ, এত মায়াবী? কই, এর আগে তো তার আশেপাশে অনেক মেয়েকেই সে দেখেছে, কিন্তু কখনো তো তাদের এরকম মনে হয়নি। তবে কে এই মেয়ে যার আওয়াজ কবিদের বলা ভাষায় কোকিলের আওয়াজ না হলেও কিছু তো আছে নেশা লাগানো এই আওয়াজে। আর এদিকে তিহান আর সাদাফ সিক্ত পিছনে উল্টো হয়ে দাঁড়িয়ে রয়েছে। তাই দরজা খোলা ব্যক্তিকে সিক্ত বাদে কেউই দেখতে পারছে না। পিছন ফিরে থাকা অবস্থায় এই আওয়াজ শুনে রীতিমতো দুজনেই অবাক।
তখনই তিহান সাদাফকে বলতে লাগলো, কিরে সাদফ, তুই না বলছিলি এখানে কোনো বয়স্ক মহিলা উঠেছে? তাহলে এই মহিলার কণ্ঠ এত সুন্দর কেন? মনে হচ্ছে কোনো কোকিল কণ্ঠী যুবতীর আওয়াজ। কই আগের সেই নিচ তলার আন্টির আওয়াজ তো এমন ছিল না। তার গলার আওয়াজ 1 মাইল দূর থেকে শুনলেও তো আমার কলিজা কেঁপে উঠত। তিহান কথায় সাদাফ কিছুটা ঠিক হয়ে বলল, আমি কি জানি, আমি যা শুনেছি তাই বলেছি। এত কথা না বলে সামনে ফিরে তাকালেই তো হয়। এরপর দুজনেই সামনের ফিরে তাকিয়ে দেখে সিক্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আর দরজায় সত্যিই এক যুবতী মেয়ে স্বাভাবিক চেহারা নিয়ে দাঁড়িয়ে। সে বিরক্ত নাকি রাগান্বিত কোনো কিছুতে তাকে বোঝা যাচ্ছে না। সে খুব স্বাভাবিক ভঙ্গিতেই দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ ধরে তারা তিনজন কিছু না বলাতে মেয়েটি আবার বলল, আপনারা কারা, কিছু বলছেন না যে? তখনও সিক্ত ঘোরের মধ্যে আছে। আর সাদাফ তা বুঝতে পেরে সিক্তকে স্বাভাবিক করতে কিছুটা হালকা ধাক্কা দিয়ে নিজেই বলল, আমরা আসলে আপনার প্রতিবেশী, এই সামনের ফ্ল্যাটটাই আমাদের। আর আমরা শুনলাম এই ফ্ল্যাটে নতুন একজন উঠে, তাই পরিচিত হতে এলাম। কথাগুলো শুনে মেয়েটি বলল, ও আচ্ছা, তাহলে বাহিরে দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন। মেয়েটির কথা মতো তারা তিনজনই ভেতরে গিয়ে সোফায় বসল। সবাই একবার করে চারপাশ ভালো দেখে নিল। দেখেই বোঝা যাচ্ছে সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া। আর এখানে যে থাকে সেও কতটা পরিষ্কার আর রুচিসম্পন্ন ব্যক্তি। মেয়েটি তিনজনের জন্য আর তার জন্য কফি বানিয়ে এনে তাদের সামনে রাখতে রাখতে বলল, কফি নিন, খেতে খেতে কথা বলি। তখনই সিক্ত বলল, আমি ব্ল্যাক কফি খাই, এসব দুধ চিনি দেওয়া কফি খাই না। আপনারটা ব্ল্যাক কফি, দুধ চিনি নেই। মেয়েটির কথায় সবাই একটু অবাকই হলো। তখনই তিহান অধিক আগ্রহে মেয়েটিকে প্রশ্ন করল, আপনি কি করে জানলেন সিক্ত ব্ল্যাক কফি খায়? আপনারা কি পূর্ব পরিচিত? আমার মনে হলো উনি ব্ল্যাক কফি খায়। আর আমরা বলতে গেলে কিছুটা পূর্ব পরিচিত, তবে কেউই কারো নাম জানি না। তো এসব কথা থাক। এত রাতে শহরের কেউ নিশ্চয় কফি ছাড়া অন্য কিছু খাবে না, তো আপনাদের কেউ আর কিছুর জন্য বললাম না। জি ঠিকই বলেছেন, আমরা আর কিছুই খাবো না। কিছুক্ষণ আগেই রাতের খাবার খেয়েছি। ও হ্যাঁ, আমাদের পরিচয় তো দেওয়া হলো না। আমি আহনাফ হোসেন সাদাফ, ও সিক্ত আর অতি। তিহান, আমি হলাম ইফতিয়ার তিহান। আর আপনার নাম? আমি মায়া, মেহরিন চৌধুরী মায়া। মেয়েটির কথা শুনেই সিক্ত মনের অজান্তেই বিড়বিড় করে বলল, মায়াপরি। যা সিক্ত এত আস্তে বলল যে নিজেই তার কনে শুনল না। আপনার দাদি অথবা নানি যেই হোক, মানে আমি বোঝাতে চাচ্ছি আমরা শুনেছি এই ফ্ল্যাটটা নাকি কোনো এক বৃদ্ধ মহিলা কিনে নিয়েছে। তো তাকে তো কোথায় দেখছি না। উনি কি ঘুমিয়ে পড়েছে? আর আপনাকেও দেখে মনে হচ্ছে আপনি ঘুমিয়ে পড়েছিলেন। আমরা শুধু শুধু আপনাকে বিরক্ত করলাম। না না, সেরকম কিছুই না। আর আপনারা যাকে খুঁজতেছেন সে এখানে নেই। এই ফ্ল্যাটটা প্রথমে আমার দিদুন তার নিজের নামে কিনে নিয়েছিল, পরে তা আমার নামে করে দিয়েছেন। তার মানে পুরো ফ্ল্যাটটাতে আপনি একা আছেন আর আমরা তিনজন ছেলেকে কোনো ভয় ছাড়া আপনার বাসায় ঢুকতে দিয়েছেন। আপনার কি একটুকুও ভয় লাগলো না? তিহানের কথায় মায়া কিছুটা মুচকি হেসে বলল, আপনি বলতে চাচ্ছেন, আপনারা আমার বাসায় এত রাতে এসেছেন। আর আমি একা একটা মেয়ে, আমার কিছু হয়ে যাবে তাই তো? না, আমি সেরকম কিছু বলিনি। না, আজকালকার দিনে যা ঘটনা ঘটে তাতে তো সব মেয়েরাই দেখি ভয় আতঙ্কিত হয়ে থাকে। তা আপনি ভয় পাচ্ছেন না? আমি নিজের রক্ষা নিজে করতে শিখে গিয়েছি। মায়ার কথাটায় কেমন যেন অন্য কিছু মিশে ছিল যা সবারই কিছুটা অবাক লাগে। আপনি মনে হয় কথা একটু কমই বলেন আর কথাগুলো একটু অন্য ধরনের। সাদাফের কথায় মায়া শুধু মুচকি হাসল কিন্তু কিছুই বলল না। এরপর মায়া হুট করে রুমের ভেতরে চলে গিয়ে আবার ফিরে এসে সিক্তর সামনে হাত এগিয়ে বলল, আপনার ব্রেসলেট আজ সকালে পড়ে গিয়েছিল। আমি তুলে নিয়েছিলাম, তবে আমার মনে ছিল না। সিক্ত একটু ভাব নিয়েই ব্রেসলেট নিয়ে নিল, কিন্তু কোনো কথাই সে বলল না। তখনই সাদাফ বলল, আমি যদি ভুল নই তাহলে তো আপনি আমাদের ভার্সিটিতে পড়েন, তাই না? জি। মায়ার কথায় তিহান যেন খুশিতে আত্মহারা। আসলে সব মেয়ের মতোই তিহানেরও মায়াকে ভালো লেগে গিয়েছিল। আর সে খুশি হয়ে বলল, তাহলে তো সেই হলো। আপনি আমাদের ভার্সিটির। তো কোন ইয়ারে আপনি? আগে তো কখনো আপনাকে আমাদের ভার্সিটিতে চোখে পড়েনি।
আর কোন ডিপার্টমেন্টে আপনি? আমি প্রথম বর্ষের স্টুডেন্ট। কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। ও তাহলে তো আপনি আমাদের জুনিয়র। আর আপনাকে আমরা আপনিই বলছি কেন, তুমি করে বললেই তো হলো। তোমার কোনো সমস্যা নেই তো? না। কালকে তো তাহলে তোমাদেরই নবীন বরণ। সুন্দর করে সেজে এসো কিন্তু, না মনে ভার্সিটির নবীন বরণ বলে কথা। তিহানের কথায় মায়া আবারও শুধু মুচকি হাসল। আর মায়ার এসব কিছু প্রথম থেকে খেয়াল করছিল সিক্ত। সেও কিছুটা মুচকি হেসে হঠাৎই আবার গুমড়ো মুখ করে আর কোনো কথা না বলেই সরাসরি বলল, অনেক রাত হয়েছে, তোদের কথা শেষ হলে এখন চল। অন্য কেউ নিজের রক্ষা নিজে করতে পারলেও আমাদের এখানে এতক্ষণ থাকা ঠিক হবে না। সিক্ত কথা শুনে সাদাফ বলল, আচ্ছা মিস মায়া, আমরা তাহলে এখন আসি, কোনো সমস্যা হলে বলবেন আমার। আমরা যথাযথ চেষ্টা করব সাহায্য করার। আচ্ছা। আর কিছু না বলেই মায়া দরজা খুলে দিল। আর সবাই দরজা দিয়ে চলে যেতেই মায়া আবার বলল, আমার ব্যবহার আপনাদের অদ্ভুত মনে হলেও কিছু করার নেই। আমি এরকমই, প্রয়োজন ছাড়া কোনো কিছু করা বা বলা আমার পছন্দ নয়। না না, অদ্ভুত মনে হবে কেন? আমরা এত এসবের সাথে অনেক আগেই পরিচিত। আমাদের সিক্তও তো আপনার মতো অদ্ভুত। তিতানের কথা শেষ হওয়ার আগে সিক্তর কড়া গলায় বেজে উঠল, তোদের কথা শেষ হয়েছে তো, চল এখন। কথাটা শেষ করেই সিক্ত তার নিজের ফ্ল্যাটে চলে গেল। সিক্তর দিকে তাকিয়ে দেখতে দেখতেই এদিকে মায়া তার নিজের ফ্ল্যাটের দরজা বন্ধ করেই রুমে চলে গেল। আর এদের দুজনের কাণ্ড দেখে ফেল ফেল করে চেয়ে রইল সাদাফ আর তিহান। আর সাদাফ মনে মনে বলতে লাগলো, সব পাগলকে সামলানোর দায়িত্ব কি আমার কপালেই ছিল। ভোরবেলার প্রকৃতি যার দেখার সৌভাগ্য হয়নি সে হয়তো সৃষ্টিকর্তার তৈরি অপরূপ নিদর্শনের মধ্যে সবচেয়ে দামি কিছু দেখার সৌভাগ্য পায়নি। আমরা সবাই হয়তো খুব সকালে ঘুম থেকে উঠতে পছন্দ করি না। কিন্তু যারা খুব সকালে ঘুম থেকে উঠে সৃষ্টিকর্তার তৈরি এই প্রকৃতি দেখে সেই একমাত্র সকালের অসাধারণ সৌন্দর্য অনুভব করতে পারে। ঠিক এরকমই খুব সকালে ঘুম থেকে উঠে প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে ভালোবাসে মায়া। তাই রোজগারের মতো আজও খুব সকালে ঘুম থেকে উঠে তিতা কফির গ্লাস আর বই হাতে বারান্দায় থাকা দোলনায় বসে আছে সে। মায়া বই পড়তে আগে কখনোই তেমন পছন্দ না করেও জীবনের ব্যাপক পরিবর্তনের সাথে সাথে তার স্বভাব চালচলন সবই আজ পরিবর্তন। বইয়ের ভেতর অধিক মনোযোগ দিয়েই সে কফির মগে চুমুক দিচ্ছে। এখন তার পৃথিবীতে বইই যেন তার প্রকৃত বন্ধু। বই পড়া শেষে গোসল ও সকালের নাস্তা শেষ করে আলমারি খুলল সে। আজ ভার্সিটিতে নবীন বরণ। কি পড়বে সেটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করার মেয়ে মায়া নয়। মেয়েরা যেমন কোথাও যাওয়ার সময় কোনটা পড়তে আর কোনটা পড়বে না এসবে প্রচুর সময় লাগায়, কিন্তু মায়া এসব ব্যাপারে ঠিক উল্টো। সে চট করেই কোনো কিছু পছন্দ করে আর সেটাই ব্যবহার করে। আর এসব সামান্য ব্যাপারে সময় নষ্ট মায়ার কাছে প্রচুর বিরক্তিকর আর অপছন্দের। তাই সবসময়ের মতো দেরি না করে আজ একটা কালো জামদানি শাড়ি বের করে সুন্দর করে পরে নিল। জামদানির পাড়টা হালকা সোনালি সুতো দিয়ে কাজ করা। জামদানিটা মূলত মায়ার দিদুনের। যদিও অনেক আগের, তবে এটা দেখে বোঝার উপায় নেই, কারণ শাড়িটা দেখতে পুরোই স্ট্যান্ডার্ড কোয়ালিটির আর নতুন। এরপর সে কানে কালো দুটো ডায়মন্ডের টপ পরে হাতে শুধু একটা কালো ঘড়ি আর কোনো মেকআপ না করেই ঠোঁটে হালকা লিপোগ্লোস আর চোখে কালো ফ্রেমের চশমা পরে চুলগুলো খোপা করে নিল। মায়া সবসময় হালকা সাজতেন পছন্দ করে আর নিজেকে সবসময় সিম্পল রাখতেই ভালোবাসে। সবকিছু ঠিকঠাক করে হাতে তার নিজের গাড়ির চাবিটা নিয়েই বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। এদিকে আজ দিন বন্ধু রাতে আড্ডা দিতে গিয়ে দেরিতে ঘুম থেকে উঠেছে তারা। তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠতেই দেখে ভার্সিটিতে যে টাইমে তাদের উপস্থিত থাকার কথা সেই অনুযায়ী তারা আজ লেট। কি পড়বে না পড়বে এই নিয়েই যেন তিনজনের বাসার মধ্যে যুদ্ধ লেগে গেল। তিহান সবচেয়ে বেশি টেনশনে, কারণ আজ ভার্সিটিতে প্রথম বর্ষের অনেক নতুন নতুন মেয়ে আসবে আর তারা যদি তাকে দেখে ক্রাশি না খায় তাহলে তার জীবনটাই যেন বৃথা। এজন্য তার ড্রেস চুজ করতেই নাকের পানি আর চোখের পানি এক হয়ে যাচ্ছে। কি পড়বে না পড়বে সেটাই ভেবে পাচ্ছে না।
এদিকে সাদাফের এসবের চিন্তা না থাকায় অত প্যারা নিচ্ছে না, তাই সে ভাবল আজ পাঞ্জাবি পরবে। সেই মতোই একটা হালকা আকাশি রঙের পাঞ্জাবি পরে চুলগুলো জেল দিয়ে ঠিক করে পারফিউম লাগিয়ে রেডি হয়ে দেখতে গেল সাদাফ আর সিক্ত রেডি কিনা। কিন্তু তাদের অবস্থা দেখে সে পুরোই অবাক। কারণ তিহান এখনো ড্রেস খুঁজে যাচ্ছে আর সিক্ত গোমরা মুখে আলমারির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে সে কোনটা পরবে। আসলে সিক্ত অন্যান্য বিষয়ে সবসময় সিরিয়াস থাকলেও নিজের জামা কাপড় চুজ করতে তারও প্রচুর সময় লাগে। তার অবশ্য একটি কারণ আছে, তার আলমারি ভরা যেন কাপড়ের মেলা। তাই কোথাও যাওয়ার আগে সে কোনটা পরবে যেমন বুঝতে পারে না, ঠিক কেনার সময়ও ঠিক বুঝতে না পেরে একই ডিজাইন অনেক জিনিস সে কিনে ফেলে। এই দুই বন্ধুর অবস্থা দেখে সাদাফের যেন মাথায় হাত। সে বিস্ময়কর ভাবে বলতে লাগলো, তোরা এখনো রেডি হতে পারিসনি? এখন যাবি না তো অনুষ্ঠান শেষে যাবি? মানেটা কি ভাই? তিহান তুই তো সবকিছুর 12টা বাজিয়ে রেখেছিস আর সিক্ত তুই। ভাই তুইও যদি এরকম করিস তাহলে কিভাবে হবে? তো অনুষ্ঠান আয়োজনের বড় একটা অংশ দায়িত্ব দেওয়া হয়েছে আর তুই এখনো এখানেই পড়ে আছিস। সাদাফ, দোস্ত কথা না বলে হেল্প করো না, কোন গেটআপে যাওয়া উচিত? চিন্তাযুক্ত চেহারা নিয়ে কথাটা বলল সিক্ত। আর এতেই যেন সাদাফ অবাক, কোন গেটআপে যাবি মানে? অনুষ্ঠান শুরুর সময় হয়ে গিয়েছে। আমরা না গেলে আয়োজন স্টার্টও হবে না। আমাদের জন্য এখন সবাই অপেক্ষা করছে আর তোরা এই সব বাদ দে। শোন, আজকে আমি যেহেতু পাঞ্জাবি পরেছি তো তোরাও আজ পাঞ্জাবি পর। এখন এটা জিজ্ঞেস করিস না কোন কালারের পরবি। আমি গাড়ির চাবি নিয়ে নিচে যাচ্ছি, তোর রেডি হয়ে তাড়াতাড়ি নিচে আয়। ভার্সিটির সবাই গেটের দিকে চেয়ে রয়েছে। কখন সিক্তরা আসবে? ভার্সিটির কোনো আয়োজনে আর কেউ থাকুক বা না থাকুক, সিক্তদের থাকাটা জরুরি। ভার্সিটির অনেক গুরুত্বপূর্ণ কাজ সিক্তর নামে থাকা কোম্পানিগুলোর অবদান থাকার পাশাপাশি অনুষ্ঠানের সব গুরুত্বপূর্ণ কাজ সিক্তরাই করে থাকে। তাই বরাবরের মতো মেয়েদের পাশাপাশি প্রিন্সিপাল থেকে শুরু করে প্রধান অতিথি সবাই তাদের জন্য অপেক্ষা করছে। আর এর মাঝেই সাদা কালো মার্সিডিজ ব্যান্ডের নিউ কার ভার্সিটিতে প্রবেশ করল। আর তা থেকে সিক্ত, তিহান আর সাদাফ নেমে এলো। কোনো দেরি না বলেই তারা তাড়াতাড়ি মঞ্চে চলে গিয়ে অনুষ্ঠান শুরু করতে বলল। আর তারা তিনজন গিয়ে প্রধান অতিথিদের পাশে বসে পড়ল। এক পর্যায়ে অনুষ্ঠানের মাঝে সিক্তর গলায় গান গাওয়ার জন্য অনুরোধ করা হলো। আর তাতেই যেন মেয়েদের চিল্লাচিল্লি শুরু হয়ে গেল। প্রথমে সিক্ত রাজি না হলেও পরবর্তীতে সবার জোর করাতেই সিক্ত হাতে একটা কালো গিটার নিয়ে স্টেজে উঠে গেল। ঠিক সেই সময় তার চোখ গেল তাদের ঠিক পেছনের সারিতে বসা মায়ার উপর। খুব শান্ত চোখে মায়া স্টেজের দিকে তাকিয়ে রয়েছে। আসলে সে ঠিক সিক্তকে দেখছে কিনা তা বোঝা যাচ্ছে না। কিন্তু স্টেজে সিক্তর গেট আপ দেখে আশেপাশের মেয়েরা যেন চিল্লাচিল্লিতেই অজ্ঞান হয়ে যাবে। কারণ সিক্ত কালো পাঞ্জাবি পরেছে যার গলাতে সোনালি সুতোর কারুকাজ করা। আর হাতা দুটে গুটিয়ে রেখেছে। ফর্সা হাতে ভেসে ওঠা নীল রোগ যেন আরো বেশি আকর্ষণীয় লাগছে। আর পুরো গেটআপই তাকে সত্যিই অসাধারণ মানিয়েছে। সিক্তর বাম হাতে একটা স্মার্ট ওয়াচ পরেছ, হালাকা কোকড়ানো সিল্কি চুলগুলোতে জেল দিয়ে সেট করার পরেও সেগুলো বারবার তার চোখে এসে পড়ছে। এই সব কিছুতেই ফিদা হয়ে সব মেয়েরা তার লুক নিয়েই নিজেদের মধ্যে আলোচনা করলেও মায়া পুরো সময়টাই ঠিক একই শান্ত ভাবে বসে আছে। তার চোখেরও কোনো পরিবর্তন নেই। এসব কিছু প্রথম থেকে সিক্ত খেয়াল করছিল আর একটা সময় হুট করেই তার কপালে বিরক্তির ছাপ দেখা গেল। আর বেশি দেরি না করেই মায়ার দিকে দৃষ্টি স্থির রেখেই সেই গিটারে সুর তুলে গান গাইতে শুরু করল। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো। আমি মনে হয় বামুন হয়ে চাঁদে হাত বাড়াই। ঝলসে যাব জানি, মানছে না মনখানি। পাবনা জেনেও মিছেমিছি কেন তোমাকে ছুতে চাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। এই জন্মে পাই বা না পাই, পর জন্মে চাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। এই জন্মে পাই বা না পাই, পর জন্মে চাই। সিক্তর গান শুনে আর কেউ অবাক না হলেও সাদাফ প্রচণ্ড অবাক হয়েছে। কারণ এত বছরের জীবনে কখনই সে এ ধরনের গান সিক্তকে গাইতে দেখেনি। আর সিক্ত যে আজ গান গাচ্ছে এই ব্যাপারটাও যেন তার হজম হচ্ছে না। কারণ সে কখনোই সবাইকে তার গান শোনাতে পছন্দ করে না। আর এদিকে সবাই ব্যাপারটাকে এনজয় করছে।
কারণ সাদাফ আগেও সিক্তোর গলায় গান শুনলেও ভার্সিটির সবাই এই প্রথম তার গলার গান শুনছে। তোমায় মনে ধরেছে আজ। পালাবে বল না কোথায়। এক জীবনে একটাই তো সুখ। তুমি ছাড়া কেউ নেই আমার। 2 জেনে বুঝে আমি দুঃখের জলে ভাসি। তাও ভাল্লাগে তোমার পাশে। নিজেকেই খুঁজে পাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। এই জন্মে পাই বা না পাই, পর জন্মে চাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। এই জন্মে পাই বা না পাই, পর জন্মে চাই। ও বলার ছিল অনেক কথা। ভাবছি কি বলবো তোমায়। চলার পথের সঙ্গী হব। রেখো না একলা আমায়। 2 জানিয়ে হবে না, মন করে বাহানা। পাবো না জেনেও মিছেমিছি কেন তোমাকে ছুতে চাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। এই জন্মে পাই বা না পাই, পর জন্মে চাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। এই জন্মে পাই বা না পাই, পর জন্মে চাই। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো। আমি মনে হয় বামুন হয়ে চাঁদে হাত বাড়াই। ঝলসে যাব জানি, মানছে না মনখানি। পাবনা জেনেও মিছেমিছি কেন তোমাকে ছুতে চাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। এই জন্মে পাই বা না পাই, পর জন্মে চাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। এই জন্মে পাই বা না পাই, পর জন্মে চাই। গান শেষ হতে না হতেই যেন পুরো ভার্সিটি করতালির শব্দে ফেটে যাচ্ছে। মেয়েদের চিল্লানোতে আশেপাশে যেন অন্যরকম এক পরিবেশ হয়ে গিয়েছে। এই সময় সবার উৎসাহ দেখার পর সে একটা মুচকি হাসি দিয়ে যখনই সিক্ত মায়ার দিকে তাকায় তখনই তার মুড আবার খারাপ হয়ে যায়। আর এর কারণ হলো মায়ার মধ্যে কোনো হেলদোল না থাকায়। সে এখনো আগের মতো চুপ করে বসে আছে। এসব কিছু দেখে সিক্ত গিটারটা রেখে স্টেজ থেকে নেমে সোজা তার নিজের জায়গায় বসে পড়ে। আর বিরক্তিতে বিড়বিড় করে বলতে থাকে, এত অ্যাটিটিউড এই সিক্তর চেয়েও বেশি দেখাচ্ছি। হা বলেই একটা অদ্ভুত হাসি দিল। অনুষ্ঠানে মাঝে একটা ব্রেক দেওয়া হলে সবাই এখানে ওখানে ঘোরাঘুরি করছে। মায়া ক্যান্টিন থেকে একটা কফি নিয়ে একটা গাছের নিচে দাঁড়িয়ে কফি খাচ্ছে আর ফোন কোনো কিছু টাইপ করছে। এমন সময় কেউ একজন পেছনে থেকে বলে উঠল, আসলে সব মেয়েই এক রকম। ঠিক আপনিও দেখছি সেরকম। আসলে আমারই ভুল আপনাকে সবার থেকে আলাদা ভাবা। মায়া ঠিক যা ভেবেছিল তাই। পেছনে ফিরে সে সিক্তকেই দেখতে পেল। এই কয়েক দিনে যতবার সিক্তর গলার স্বর শুনেছে তাতে করে সিক্ত গলার স্বরটা চেনাটা মায়ার কাছে কোনো কঠিন বিষয় নয়। মায়ার স্বভাব হলো কথা কম বলা, অর্থাৎ অতিরিক্ত প্রয়োজন ছাড়া কথা না বলা। আর চুপ থেকে যখন যেখানে আছে সেখানের আশেপাশের সবকিছু নোটিশ করা। এক কথায় অনেকটা তীক্ষ্ণ মেধাবী, সাথে সাথে তীক্ষ্ণ স্বভাবের মেয়ে মায়া। বাকি সব মেয়েদের মতো হাসাহাসি, অতিরিক্ত কথা বলা মায়ার স্বভাবের সাথে যেন কখনই যায় না। সিক্তর কথার ওরে কিছু না বলেই শান্ত চোখে মায়া সিক্তর দিকে তাকিয়ে রইল। মায়া কিছু বলছে না দেখে সিক্ত প্রচণ্ড রাগে আর বিরক্তিতে আবার বলল, কি ঠিক বলেছি তো আমি। মিস মায়া, কথা না বলে বোবার মতো দাঁড়িয়ে আছেন কেন? এক সেকেন্ড, আপনি বলছি কেন, তুমি তো আমার জুনিয়র, তাই তুমিই বলি তাই না? একজ্যাক্টলি কি বলতে চাচ্ছেন সেটা বলুন। হালকা ঝাঁঝানো গলায় মায়া কথাটা বললেও তার চোখ এখনো সিক্তর দিকে শান্তভাবে চেয়ে রয়েছে। দেখে তো মনে হয় ভাজা মাছ উল্টো করে খেতে জানো না। অ্যাটিটিউড তো দেখছি নাকের ডগায় থাকে। আমার দিকে ফিরেও তাকাও না, আমার গান শোনার পর কোনো রিয়েক্টও করো না, আবার আমার ড্রেস কপি করে পরে এসেছো। সবাইকে কি বোঝাতে চাচ্ছ আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে? সবাইকে এটা দেখাতে চাচ্ছ যে আমরা কাপে? এক্সকিউজ মি, আজেবাজে কথা না বলে ক্লিয়ার করে বলুন আপনার সমস্যা কোথায়। আমি একজ্যাক্ট কথাটা শুনতে চাচ্ছি। এসব আজেবাজে কথা শোনার টাইম আমি রাখি না। এবার কথাটা মায়া হালকা হুমকি স্বরূপের বললেও বরাবরের মতো মায়া এখনো শান্ত। তার ব্যবহারে কোনো পরিবর্তন না থাকলেও সিক্ত যেন অনেকটা তেলে বেগুনে জ্বলে উঠেছে। আর এবার অনেকটা জোরে বলল, এই মেয়ে শোনো, আমার সাথে অ্যাটিটিউড দেখাতে আসবে না। তোমার এই ফালতু অ্যাটিটিউড এই সিক্তর সাথে চলবে না। তুমি ভাবতেও পারবে না আমি তোমার সাথে কি কি করতে পারি। এই ভার্সিটিতে থাকা তোমার হারাম করে দেবার ক্ষমতা আমি রাখি। জানতে চাচ্ছ না আমি কি বলতে চাচ্ছি? তাহলে শোনো, তুমি কেন আমার ড্রেস আপের সাথে তোমার ড্রেস আপ ম্যাচ করে পড়েছো? কেন পড়েছো আমি কিছু বুঝতে পারছি না নাকি?
নিজেকে এতে চালাক ভাববে না, ঠিক আছে? এই সিক্ত কখনো তোমাদের মতো ছ্যাঁচড়া মেয়েদের পাত্তা দেয় না। এতটুকু কথা বলতেই যেন ফর্সা কপালের রোগগুলো লাল হয়ে উঠেছে। সিক্ত হয়তো কখনোই এতক্ষণ কোনো মেয়ের সাথে কথা বলেনি যা আজ বলছে, তাও অনেকটা বাজে বিহেভিয়ার নিয়ে। আর সিক্ত তার পাওয়ার কখনো কাউকে বলা বা শোনানো পছন্দ করে না। তার কিছু মনে হলে সে সেটা সরাসরি করতেই পছন্দ করে। কিন্তু আজ যে কেন তার মধ্যে এত পরিবর্তন, এটা হয়তো সে নিজেও জানে না। সিক্তর কথাটা শেষ হলেই মায়া এবার একটু কড়া গলায় বলল, মি সিক্ত, আপনার যদি কোনো মানসিক সমস্যা থাকে তাহলে দয়া করে সাইকোলজির ডক্টরের কাছে যান। কারণ আপনার কথার কোনো কিছুই আমার বোধগম্য হচ্ছে না। আমি কেন আপনার ড্রেস আপ কপি করব, আর কেনই বা মানুষকে যাতা বোঝানোর চেষ্টা করব? আপনি যেটা ভাবছেন সেটা আপনার ভুল ধারণা, দয়া করে সেটা সংশোধন করুন। আমার যা ভালো লাগে আমি সেটা পরি, ঠিক তেমনটা আপনিও। এখন যদি আমাদের ড্রেস আপ মিলে যায় তো আমি কি করতে পারি বলুন? আর আপনার পাওয়ার আর যাই হোক আমাকে দেখাতে আসবেন না। আর সবাইকে একরকম ভাবা বন্ধ করুন। হাউ ডেয়ার ইউ, তুমি মিন করতে চাচ্ছ আমি পাগল? এক্সকিউজ মি, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি বরং চলি। কথাটা বলে একটা মুচকি হাসি দিয়ে মায়া সেখান থেকে চলে গেল। এবং মায়া ভার্সিটি থেকে সোজা তার বাসায় চলে যায়। কিন্তু এদিকে সিক্ত যেন রাগে আরো জ্বলে উঠল আর মনে মনে এটাই বলল, আমার সাথে তেজ দেখানো, তোমার এই অ্যাটিটিউডের শেষ দেখা আমি দেখে ছাড়ব। তোমাকে তো আমি কোনো কিছুতেই ছাড়ব না মিস মায়া, অহনো মিস কালো ছায়া, দ্যাটস মিন মিস ব্ল্যাক শেডো। তুমি আমার জন্য এখন এটাই। সিক্ত মনে মনে এসব বলতে বলতেই পেছনে থেকে সাদাফ এসে হালকা ধাক্কা দিয়ে বলল, কিরে হালা, এখানে কি করস? তোরে খুঁজতে খুঁজতে আমার অবস্থা শেষ, আর তুই এখানে মায়ার সাথে এত কিসের কাজ তোর মায়ার সাথে? চুপ থাক, একটা কথা বলবি না। আমার এখনো বিশ্বাস হচ্ছে না তুই আমার জীবনের সাথে এমন ভাবে উঠে পুড়ে লাগবি। তোকে আমি বেস্ট ফ্রেন্ড ভাবছিলাম, আর তুই, তুই কিনা ওই মিস ব্ল্যাক শেডোর সাথে আমার। যা বাদ দে, এসব তোকে বলাই বেকার। তুই ইচ্ছে করে এমন করছিস। আমি এখানে আর থাকবো না, আমি যাচ্ছি। আরে আরে, আমি কি করলাম আবার? কই যাচ্ছিস সেটা তো বল। আশেপাশে কোথাও কেউ নেই, জনমানব শূন্য একটা মাঠ। মাঠের ঠিক এক পাশে একটা বড় বটগাছ। গাছের পাতা বাতাসের কারণে হালকা দুলছে। আশেপাশে তেমন কোনো আওয়াজ বা কোলাহল নেই। শহরের ভিতর এমন জায়গা পাওয়া খুবই দুষ্কর। তবে একাকিত্বের জন্য এমন একটা জায়গা সত্যিই জরুরি। তাই শহর থেকে অনেকটা দূরে এই মাঠ, যেটাতে সিক্ত প্রায় আছে। আজও ভার্সিটি থেকে সোজা এখানে এসেছে আর ওই বড় বট গাছের নিচে চোখ বুজে শুয়ে আসে। আজও নিজের মানসিক শান্তির জন্যই এসে। সেও তো মানুষ, আর তারও অন্য সবার মতো জীবনের অনেক লুকোনা কথা বা কষ্ট রয়েছে, তাই না? হয়তো আজ কোনো কারণে পুরনো কষ্টগুলো নতুন করে জেগে উঠেছে। নিজেকে ঠিক করতেই হয়তো আজ আবারও তার এখানে আসা। সবকিছু চুপচাপ ছিল, কিন্তু হঠাৎ করেই শুকনো ঝড়ে পড়া পাতার উপর কারো পায়ের আওয়াজ অনুভব করতে লাগলো সিক্ত। যদিও তখন তার চোখ দুটি বন্ধ, কিন্তু সে সবকিছুই শুনছিল। ঠিক ওই মুহূর্তে কেউ একজন নরম গলায় বলল, সিক্ত। সে ব্যক্তিটি কিছু বলার আগেই সিক্ত চোখ বন্ধ থাকা অবস্থায় বলল, আমি একা থাকতে চেয়েছিলাম, সাদাফ। কি হয়েছে রে ভাই, বল না আমাকে। আমি কি কোনো ভুল করেছি, যাতে তুই কষ্ট পেয়েছিস? এমন হলে প্লিজ বল আমাকে। আমার পুরো চেষ্টা করব নিজের ভুল শুধরে নেওয়ার। তাও এমন চুপ থাকিস না, আমার সাথে কথা বল প্লিজ। অনেকটা আবেগ নিয়েই কথা শেষ করল সাদাফ। এই পর্যায়ে সিক্ত চোখের পাতা খুলে উঠে বসল, আর সাদাফকে তার সাথে নিচে বসার জন্য বলল। সিক্ত সাদাফের সাথে নর্মাল ভাবে কথা বলায় সেও খুশি হয়ে নিচে বসল। তখনই সিক্ত বলতে লাগলো, আমি হয়তো কিছু ভুল করে ফেলেছি সাদাফ। আই থিংক না বুঝে একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছি। তুই কি আমার কথা বলছিস? না, আমার তো সেটা মনে হচ্ছে না। তুই কি অন্য কারো সাথে কিছু করেছিস? দাঁড়া, সব বলছি। ওই যে মেয়েটা আছে না, কি যেন নাম? হ্যাঁ, মিস মায়া। তুই মায়ার সাথে কি করেছিস? খারাপ বিহেভ এমন কিছু? তুই তো কোনো মেয়েকেই পাত্তাই দিস না, তাহলে ওর সাথে কেন? তুই তিহানের মতো প্রচুর কথা বলছিস। আগে আমাকে বলতে দে।
ওই ভার্সিটিতে অনুষ্ঠানে যখন ব্রেক দিল তখন আমি তোকেই আশেপাশে খুঁজছিলাম, আর ঠিক তখনই ভার্সিটিতে সাদাফকে যখন সিক্ত খুঁজছিল তখনই একটা ছেলেকে ফোনে কথা বলতে শুনে ফেলে। ছেলেটার কথাগুলো এমন ছিল যে মনে হচ্ছে ছেলেটা সাদাফের সাথে কথা বলছে। আর ছেলেটা কথাগুলো এমন ভাবে বলছিল যাতে মনে হচ্ছে মায়াকে সাদাফি সিক্তর লাইফে প্ল্যান করে ঢুকানোর চেষ্টা করছে। আর এসব শুনেই সিক্ত কোনো কিছু ঠিকভাবে না বুঝেই মায়ার সাথে খারাপ বিহেভ করে আর সাদাফকে এসব কিছুর জন্য দায়ী করে। দোস্ত, সত্যি বলছি, আমি এমন কিছু সত্যিই করিনি। আমার তোর ইচ্ছের বিরুদ্ধে এমন কাজ কেন করব যেন তুই কষ্ট পাস? আর কেউ না জানুক, আমি তো জানি তোর লাইফের পাস্ট। তুই এসব পছন্দ করিস তো আমি কেন করতে যাব তুই বল? আমি জানি তুই এমন কখনোই করবি না, যাতে আমি কষ্ট পাই। আর আমি জানি ওই ছেলেটা সত্যিকার অর্থে কারো সাথেই কথা বলছিল না। ও শুধু আমাকেই শোনানোর জন্য ওই কথাগুলো বলছিল। কিন্তু তখন আমার মাথা ঠিক কাজ করছিল না। তাই কি করে ফেলেছি তাই বুঝতে পারছি না। আমার মনে হয় কেউ আমাদের মধ্যের সম্পর্কটাকে নষ্ট করতে চাচ্ছে। এজন্য ইচ্ছে করেই এমন কাজ করেছে। তুই আমার সাথে একটু রুড ব্যবহার করেছিস, ঠিক আছে, কিন্তু কি? মায়ার সাথে না বুঝে উল্টো পাল্টা ব্যবহার করা ঠিক হয়নি তোর। হ্যাঁ, জানি আমি। কিন্তু এজন্য ওই মেয়েকে আমি কোনো সরি টরি বলতে পারবো না। এমনটা আমি করব ভাবলে তুই এই চিন্তা মাথা থেকে বাদ দে। কিন্তু দোষটা তো তোরই। হ্যাঁ, আমি জানি দোষটা আমার, কিন্তু এই সিক্ত সরি বলবে এটা তো অসম্ভব। আমার ডিকশনারিতে এসব সরি, সিম্পথি নামক কোন শব্দ নেই। আর ওর মতো বেয়াদব মেয়েকে আমি সরি মরে গেলেও বলবো না। ওই মায়া আবার কি করেছে তোকে? সবকিছু তো ঠিকই ছিল। সিক্ত সাদাফের ওরে মায়া আর সিক্তর কথা বলার ঘটনা সব খুলে বলে। আর এই সব শুনে মাথায় হাত দিয়ে অবাকের সুরে বলে, কি এত কিছু হয়ে গিয়েছি? আরে সিক্ত, আমি তো বিশ্বাসই করে পারছি না তুই কোনো মেয়ের সাথে এভাবে ঝগড়া করে এসেছিস। আর এটা বলেই সে হাতে শুরু করলো। আর এটা দেখে সিক্ত রেগে সাদফকে চোখ দেখালে সাদাফ তা খেলায় করে থেমে যায়, কিন্তু আবারও সিক্তকে বলে, সিক্ত, তুই মায়াকে সরি না বলিস ঠিক আছে, কিন্তু ওর সাথে একটু ভালো করে কথা বলে আসিস। মানছি দোষ ওর আছে, তাও তুই যেহেতু শুরু করেছিলি তো তুই বরং বুঝতে পারছিস তো আমি কি বলছি। তো যাবি? ভেবে দেখব। এটা বলেই সিক্ত সে বসা থেকে উঠে দাঁড়িয়ে গাড়ির দিকে হাঁটা দিল আর পেছনে থেকেই সাদাফকে জোরে জোরে বলল, ওখানে বসে না থাকে তাড়াতাড়ি গাড়িতে এসে বসো, তোর ওই মিস মায়াকে কি না কি বলতে হবে না। সিক্তর কথা শুনে সাদাফ যেন পুরোই অবাক। সিক্ত মতোর ছেলের এমন চেঞ্জ যে সে মেনেই নিতে পারছে না। তাই সে একটু মুচকি হেসে বিড়বিড় করে বলল, বাহ, এই কয়েকদিনেই এত চেঞ্জ, স্ট্রেঞ্জ। রাতের আকাশের তারাগুলো আজ ভীষণ চকচক করছে। শহরের রাত অবশ্য যেমন হওয়ার কথা তেমনই, একঝাঁক তারার পাশাপাশি বিশাল বিশাল ফ্ল্যাট আর রাস্তায় জ্বলছে সোডিয়াম নিয়নের ঝকঝকে আলো। সবাই সবার নিজ নিজ জায়গায় নিজস্ব কাজে ব্যস্ত। কারো কোনো দিকে তাকানোরও সময় নেই। ঠিক তেমনই মায়া ব্যস্ত তার ভাবনায়। সেই কখন থেকে কি যেন গভীর মনে ভাবছে সে। ভার্সিটি থেকে হুট করে বাড়ি ফেরার পর স্বাভাবিকভাবেই নিজের কাজে ব্যস্ত ছিল সে। দেরি করে ঘুমানো আর দেরিতে উঠা যেহেতু তার ভীষণ অপছন্দ, তাই যথারীতি আর দেরি না করে খাওয়া শেষে শুয়েই পড়েছিল, কিন্তু ঘুম আসেনি তার। কেন যেন কোনোভাবেই মানসিক শান্তি পাচ্ছে না সে। তারপর কিছু না ভেবেই হুট করে ছাদে চলে গেল। ফ্ল্যাটের ছাদটা বিশাল বড়। চারপাশে নানা জাতের ফুলের গাছ, যার ফুলের সুবাস চারদিকে ছড়িয়ে রয়েছে। আকাশের চাঁদটাও আজ পূর্ণ। চাঁদ আলোয় চারপাশ চকচক করছে। রাত এখন প্রায় 11:30টার বেশি বাজতে চলল, পুরো ছাদটায় মায়া একা। কোথাও কেউ নেই, দেওয়ালের সাথে হেলান দিয়ে আকাশের চাঁদ তারা দেখছে আর কখন থেকে কি যেন ভেবেই চলেছে। তার চেহারা বা অঙ্গভঙ্গিতে কোনো পরিবর্তন নেই। শুধু ভেবেই চলেছে। রুমে এসেই সাদাফ আর সিক্ত দেখে তিহান এখনো ফেরেনি। তাদের আর বুঝতে বাকি রইল না আজ আর সে ফিরবে না। হয়তো কোথাও গিয়ে আজ আড্ডা জমাবে মেয়েদের সাথে। সাদাফ আর সিক্ত পার্ক থেকে সরাসরি বাসায় না ফিরে শপিং মলে গিয়েছিল। অবশ্য সিক্তকে জোর করে শপিং মলে নিয়ে গিয়েছিল সাদাফ।
কারণ সাদাফ চেয়েছিল সিক্ত যেন মায়াকে কোনো কিছু গিফট দিয়ে নিজের ভুলটা স্বীকার করে, যেহেতু সিক্ত সরি বলতে নারাজ। কিন্তু এতেও তেমন কোনো লাভ হয়নি। সিক্ত পুরো টাইমটা সাদাফকে নিয়ে পুরো শপিং মল ঘুরলেও শেষে সাদাফকে বলে তার মায়াকে দেওয়ার মতো কিছুই পছন্দ হয়নি। সাদাফ এতে প্রচণ্ড অবাক হয় আর তার মনে হচ্ছিল সিক্ত ইচ্ছে করে এমন করছে সাদাফকে হেনস্থা করার জন্য। কিন্তু সে কিছু না বলেই সিক্তর সাথে বাসায় ফিরে আসে। আর যে কারণে তাদের বাসায় ফিরতে দেরি হয়ে যায়। এরপর তারা দুজনে খাওয়া শেষ করে। তখনই সাদাফ মায়ার সাথে কথা বলার ব্যাপারে বলাতে সে না করে দেয়। সে নিজেই পড়ে মায়ার সাথে কথা বলে নেবে এই বলে সাদাফকেও ঘুমোতে বলে আর সেও নিজেও শুয়ে পড়ে। সাদাফও কিছুটা মায়ার মতো পাংচুয়াল, তাই সেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। কিন্তু এদিকে সিক্ত ঘুমাতে পারে না। সারাক্ষণ সাদাফের সাথে থাকাতে সেভাবে কোনো কিছু ফিল না করলেও এখন যেন তার প্রচণ্ড গিল্টি ফিল হচ্ছে। সে কখনো মেয়েদের সাথে অতি প্রয়োজন ছাড়া যেহেতু কথাই বলেনি, সেখানে ঝগড়া বা এত বাজে বিহেভিয়ার তো প্রশ্নই ওঠে না। হয় সে সবকিছুকে ইগনোর করেছে, তো না হলে সে তার নিজস্ব ওয়েতে সবকিছু সমাধান করেছে। কিন্তু মায়ার সাথে তার যা হয়েছে সেটা হয়তো আজই প্রথম। সে কেন যে এমনটা করেছে সে নিজেই বুঝতে পারছে না। তাই প্রচণ্ড রকমের অস্বস্তি হচ্ছিল। তাই আর ঘুমাতে না পেরে ছাদে যাওয়ার সিদ্ধান্ত নিল। রাতের বেলায় যখনই সিক্তর মাঝে মধ্যে রিফ্রেশমেন্ট অথবা মাইন্ড সেট আপ করা প্রয়োজন মনে হয়, সে ছাদে চলে যায়। সেটা যত রাতই হোক না কেন। এই ফ্ল্যাটগুলোর ছাদে সচরাচর কেউ তেমন ওঠে না। কারো তেমন প্রয়োজনই পড়ে না। সবাই আজ কৃত্রিম দুনিয়ায় হারিয়ে, কারো আর এই প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার সময়টুকুই নেই। তাই কোনো কিছু না ভেবে সে সোজা ছাদে চলে গেল। তার জানা মতে এই সময় কেউই ছাদে আসবে না, কারণ সে যখনই ছাদে যেত কখনোই কাউকে চোখে পড়ত না। তাই দেরি না করে সাদাফকে দেখতে গেল, তো সে দেখতে পায় সাদাফ গভীর ঘুমে আছে। আর এটা দেখে সে দরজাটা আস্তে করে খুলে বের হয়ে দরজাটা চাপিয়ে দিল। এরপর লিফটে উঠে ছাদের ফ্লোরটা সিলেক্ট করল। ছাদের ফ্লোরে আসার পর লিফট থেকে বের হয়ে যখনই সামনের দিকে পা বাড়াবে তখনই তার পা হঠাৎ থেমে যায়। ছাদ থেকে কোনো মেয়ের গলার আওয়াজ আসছে। কোনো মেয়ে হয়তো গান গাইছে। আরেকটু কাছে এগিয়ে যেতেই সে দূরে দেওয়ালের সাথে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের ছায়া দেখতে পায়, যে আকাশের দিকে তাকিয়ে গান গাইছে। মুখটা দেখা যাচ্ছে না কারণ মুখটা সামনের দিকে, তাই সিক্ত শুধু মেয়েটা পেছনে পাশটাই দেখতে পাচ্ছিল। মেয়েটা দূরে দাঁড়িয়ে থাকায় মেয়েটার গাওয়া গানটাও ঠিক বোঝা যাচ্ছিল না। তাই আরেকটু সামনে পা বাড়াতেই শুনতে পায়, মেয়েটার গলা অসম্ভব সুন্দর। কোনো মেয়ের গলা এত সুন্দর হতে পারে তা সিক্তর কাছে কল্পনার মতো। মেয়েটির গলায় গাওয়া এই ইংরেজি গানটাও যে এতটা সুন্দর শোনাচ্ছিল যে তা বলার বাহিরে। সিক্ত যেন পুরোই অবাক। আরো বেশি অবাক হয় যখন সে মেয়েটার দুই হাত পেছনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বুঝতে পারে মেয়েটা আর কেউ না, সে মায়া। যার গানের সুরের মায় সিক্ত ফেঁসে গিয়েছে হয়তোবা। তাই গান শেষ হতে না হতে সিক্ত কিছুটা গম্ভীর হওয়ার চেষ্টা করে বলল, তোমার গানের গলার সত্যিই প্রশংসা করতে হচ্ছে দেখছি। ভালোই তো গান গাইতে পারো। ভয় পেও না, আমি সিক্ত, মনে আছে তো নাকি আবার ভুলে গিয়েছো আমায়? মায়া সামনের দিকেই তাকিয়েই ছিল। কিন্তু হঠাৎ কারো আওয়াজ শুনে একটু ভয় পেলেও সাথে সাথে নিজেকে স্বাভাবিক করে পেছনে ফিরে তাকায় আর সিক্তকে দেখতে পায়। কিন্তু বরাবরের মতো কিছুই বলল না। তখন সিক্ত নিজেই বলতে লাগলো, তোমার প্রশংসা করলাম। আমি কিছু বললেই এভাবে তাকিয়ে থাকো কেন সবসময় আমার মুখের দিকে? আমি জানি আমি অনেক হ্যান্ডসাম। সব মেয়েরাই বলে, সেরকম তুমিও বললেও তো হয়। এত অ্যাটিটিউড দেখানোর কি আছে? নাকি কথা বলতে পারো না? দেখো, আমার মেজাজ কিন্তু খারাপ হচ্ছে। প্লিজ। তখনকার মতো তোমার সাথে আবার খারাপ বিহেভ করার কিন্তু আমার আর কোনো ইচ্ছে নেই। আমাকে জোর করো নাই মেয়ে, কথা বলছো না কেন? আমি কি আপনাকে বলেছি আমার সাথে কথা বলার জন্য, আমার গানের প্রশংসা করার জন্য? তাহলে কেন নিজে নিজেই এত কিছু বলছেন? তখন কিছু বলিনি বলে ভাববেন না আপনার সব কিছুই আমি সহ্য করব। ওসব ছোটখাটো বিষয়ে শুধু শুধু কথা বলে সময় নষ্ট করার ইচ্ছে আপনার থাকতে পারে কিন্তু আমার নেই। মি সিক্ত এক নিঃশ্বাসে কথাটা বলে শেষ করল মায়া।
সাথে গলার সুরে ছিল হালকা ছাঁচ। কিন্তু বরাবরের মতো সে একদম স্বাভাবিক। যেন তার শুধু সুরই পরিবর্তন হতে পারে। কিন্তু কোনো সিচুয়েশনে সে নিজে পরিবর্তন হতে রাজি নয়। আর এদিকে সিক্ত মায়ার কথা শুনে রাগ না করে একটু অবাকই হলো, আর মুচকি মুচকি হাসতে লাগলো। সিক্তর হাসি দেখে মায়া জিজ্ঞেস করলো, হাসছেন কেন? আপনি কি এখানে আমাকে বরাবরের মতো বিরক্ত করার জন্য এসেছেন? মিস মায়া, তোমাকে শুধু শুধু বিরক্ত করার আমার কোনো ইচ্ছে নেই। আর আমি হাসছিলাম তোমার কথা শুনে। আমি ভাবছিলাম তুমি হয়তো কথাই বলতে পারেন না। এখন তো দেখি আমি ভুল। আর তখন তোমার সাথে অমন বিহেভ করার জন্য তোমাকে আমি সরি তো বলবো না, কারণ এই সিক্ত আর যাই হোক কোনো মেয়েকে তো সরিই বলবেই না। তবে ওই ঘটনাতে আমার হয়তো একটু ভুল ছিল, কারণ আমার একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। তো আমি বলবে, সেটা ভুলে যাওয়াই তোমার জন্য ভালো। কারণ তুমি আমার উপর ক্ষেপে থাকলেও, চাইলেও কিছু করতে পারবে না আমার। হা। লাইক সিরিয়াসলি, একটু ভুল। অবশ্যই, তো তুমি কি মনে করো তাতে তোমার কোনো দোষ ছিল না? তুমি তখন অত অ্যাটিটিউড না দেখালেই পারতে। তাহলে তো আমার মাথা এতটা গরম হতো না। হাহ। কেন? অ্যাটিটিউড কি শুধু আপনারই থাকতে পারতামই শিখত? আপনি কি আমাকে আর সব মেয়ের মতোই মনে করেন, যে আপনার চেহারা দেখে গলে যাব? আপনার মুখ দর্শন করতে ভার্সিটির যাব, দেন ভার্সিটির গেটে দিকে চেয়ে থাকব? এই আশা যদি করেন তো সেটা আপনার স্বপ্ন হয়েই থেকে যাবে। কারণ এই মায়া ওইসব মেয়েদের মতো মাথামোটা না যে আপনার উপর ক্রাশ খেয়ে উল্টে পড়ে থাকব। আর আমি জানি তখন আপনার কোনো কিছু বুঝতে ভুল হয়েছিল, তাই ওসব বাজে বকছিলেন। আর এই সব যাতা বিষয় নিয়ে আমি মাথা ঘামাই না, তো আপনার শরীরও কোনো প্রয়োজন নেই, কষ্ট করে বলারও কোনো দরকার নেই। বাহ, ভালোই তো কথা বলতে পারো দেখছি। তা সব সময় চুপ করে থাকাটা কি অভিনয়? প্রয়োজন ছাড়া কথা বলা আমার পছন্দ না। আপনার যা ভাবার ভাবতে পারেন। গ্রেট, আই লাইক ইট। আমিও না তোমার মতো। আমাদের দেখছি অনেক কিছুই ম্যাচ করে। যেমন তুমি কারো সাথে প্রয়োজন ছাড়া কথা বলতে পছন্দ না, তেমন আমিও না। কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকছে না। আমি ছেলেদের সাথে তো কমই, কিন্তু মেয়েদের সাথে কখনো কথা বলার প্রয়োজনই মনে করি না। কিন্তু সেখানে তুমিই হয়তো প্রথম সেই মেয়ে, যার সাথে আমার লাইফে প্রয়োজন ছাড়া এত কথা বলেছি। কেন জানি না, কারো সাথে কথা না বললেও তোমার সাথে কেন যেন বারবার কথা বলতে ইচ্ছে করছে। আচ্ছা, তোমার ক্ষেত্রেও কি সেম? না, আপনি আমার মতো কিনা তা জানা নেই। তবে আমি কখনোই কারো সাথে প্রয়োজন ছাড়া কথা বলি না, আর ভবিষ্যতেও বলবো না। আর আপনার আমার সাথে কথা বলার ইচ্ছের কারণটা কি জানেন? কি? আমাকে বিরক্ত করা। কারণ আমি প্রথম থেকেই দেখছি, আপনি কোনো না কোনো কারণে আমার পেছনে লেগে আছেন। কখনো নিজেই অ্যাটিটিউড দেখিয়ে বলছেন যে আমি নাকি অ্যাটিটিউড দেখাচ্ছি। আবার কখনো রাগ দেখাচ্ছেন, তো কখনো ভাব। মায়ার সব কথা চোখ ছোট ছোট করে শুনছিল সিক্ত। আর কথা শেষ হতে জোরে জোরে হাসতে লাগলো। যা দেখে মায়া আবারও গম্ভীর হয়ে যায়, আর সিক্ত বলতে থাকে, হা হা, মজা পেলাম। এতে মজা পাওয়ার মতো কি আছে? যা সত্যি তাই বলেছি আমি। তাহলে তো আমিও বলতে পারি মিস ব্ল্যাক শেডো, না মানে মিস মায়া, তোমারও তেজ নাকের ডগায় থাকে। কথা যখন বলো তখন তো মনে হয় কথা না মানুষকে শুদ্ধ ভাষা অতি নরম ভাবে ধুয়ে দিচ্ছ। কি ঠিক বললাম তো? হা হা, এটা ভুল বলেনি। তবে এক সেকেন্ড, আমাকে প্রথমে মিস ব্ল্যাক শেডো কেন বলেছিলেন? আনা মানে, প্রথমে তোমার উপর কেন যেন প্রচণ্ড বিরক্ত ছিলাম। তো সে কারণে তোমাকে মিস মায়া থেকে মিস কালো ছায়া দ্যাটসমিন ব্ল্যাক শেডো নামটা রেখেছিলাম। তাই ওটাই মুখ থেকে বেরিয়ে গিয়েছিল, হি হি। কারো নাম ব্যঙ্গ করা আমার পছন্দ নয়। তবে যেহেতু আপনি আমার নাম অলরেডি ব্যঙ্গ করে মিস ব্ল্যাক শেডো রেখেছেন, তো আমিও আপনারা নাম এখন থেকে মিতিক্ত রাখলাম। কি সুন্দর না? মোটেও না। আমি তোমার নাম যা তা রাখবো বলে কি তুমিও আমার নাম যা তা রাখবা নাকি? তোমার সাহস তো দেখছি সত্যিই কম না। তোমার ভুলে গিয়েছো নাকি আমি যে তোমার বড়, আর এই সিক্তর নাম ব্যঙ্গ করার সাহস কেউ রাখে না? আর তুমি? হ্যাঁ, আমি, কেউ রাখে না, কারণ ওগুলো সব আপনার চামচা, কিন্তু আমি তো না। আর আমি আগ বাড়িয়ে কারো পিছু লাগি না, কেউ আমার পিছু লাগলে আমি তাকেও ছাড়ি না। বুঝতে পেরেছেন নিশ্চয় মিতিক্ত?
দেখো এটা কিন্তু ঠিক না, তুমি ভেবো না যে তোমার সাথে একটু ভালোভাবে কথা বলেছি তাই তুমি আমার নামের 12টা বাজাবে। একটুখানি থেমেই চারপাশটা একটু ভালোভাবে দেখে নিল। ছাদে সাজানো লাইটের আলো থাকলেও ছাদটাকে যেন বেশি অন্ধকার দেখাচ্ছে। আর এটা দেখে সিক্ত একটা মুচকি হাসি দিয়ে দুহাত বুকে গুজে মায়ার দিকে একটু ঝুঁকে বলতে লাগলো, মিস ব্ল্যাক শেডো, দেখতো পাচ্ছ নিশ্চিত এই পুরো ছাদটাতে শুধু তুমি আর আমি রয়েছি। আর কিন্তু কেউ নেই, ভাবতে পারছো নিশ্চয়ই আমি তোমার কি কি করতে পারি। না মানে একটা ছেলে আর একটা মেয়ে মধ্যরাতে ছাদের উপর, যে কোনো কিছুই হতে পারে তাই না? সিক্ত কথাটা মূলত মায়াকে ভয় দেখাতেই বলেছিল। কিন্তু মায়ার রিয়াকশনে সিক্ত পুরোই অবাক। কারণ সিক্ত ভেবেছিল মায়া হয়তো ভয় পাবে, কিন্তু তা না হয়ে মায়া একটা মুচকি হয়ে ঠিক সিক্তর স্টাইলে বুকে হাত গুজে সিক্তর দিকে কিছুটা ঝুঁকে বলতে লাগলো, আপনি এখনো আমাকে ঠিকভাবে চিনতেই পারেননি মি সিক্ত। আপনি আমার নামটা কিন্তু ঠিকই রেখেছেন, মিস ব্ল্যাক শেডো। হ্যাঁ, আমি যেমন মায়া ঠিক তেমনই সত্যিই কালো ছায়া হতে পারি। শো, এসব ছোটখাটো ভয় আমাকে দেখাতে আসবে না। আর সত্যিই অনেক রাত হয়েছে, বেশি রাত জাগা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই রুমে গিয়ে শুয়ে পড়ুন। গুড নাইট। কথা শেষ করে এক মুহূর্ত দেরি না করেই ছাদ থেকে নেমে এলো মায়া। আর এদিকে বোকা বনে দাঁড়িয়ে রইল সিক্ত। আর যতক্ষণে ধ্যান ভাঙল তো ততক্ষণে মায়া উধাও। আর সিক্তও যেন কিছুটা রেগে গেল। আর মনে মনে বলতে লাগলো, তোমার পিছু তো আমি ছাড়ছি না মিস মায়া। এরপর একটা বাঁকা হাসি দিয়ে সেও নিচে নেমে এলো। আর রুমে যাওয়ার আগে মায়ার বাসার বন্ধ দরজাটা একবার দেখে নিল। বরাবরের মতো সূর্য ওঠার অনেক আগেই ঘুম থেকে উঠে পড়েছে মায়া। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজটা পড়ে বারান্দায় চলে গেল সে। চারপাশে এখনো সবকিছু অন্ধকার। দূর আকাশে কিছুটা সূর্যের আলো দেখা যাচ্ছে। দেখতে দেখতেই পুরো আকাশ লালা হয়ে গেল আর তার কিছুক্ষণ পরই সূর্যের দেখা মিলতে শুরু হলো। মায়া পুরো সূর্য উঠার দৃশ্যটা গভীরভাবে এক দৃষ্টিতে দেখতে থাকল। এরপর সূর্য যখন পুরোপুরি ডিমের কুসুমের মতো লাল হয়ে উঠে গেল তখন মায়া একটা দীর্ঘশ্বাস ফেলে রুমে চলে গেল বাড়ির সব কাজ করতে। এদিকে সাদাফও ঘুম থেকে উঠে গিয়েছে। ঘুম উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গেলেই তার পা থেমে গেল সিক্তকে দেখে। সিক্ত কখনোই এত সকালে ঘুম থেকে উঠে, কিন্তু আজ হাতে এত সকালে ঘুম থেকে উঠে সোফায় বসে কফি খাচ্ছে। দেখে মনে হচ্ছে সিক্ত আজ সারা রাত ঘুমায়নি। এসব দেখে সাদাফ সিক্তকে জিজ্ঞেস করল, কিরে সিক্ত, তুই এত সকালে ঘুম থেকে উঠে পড়েছিস? দেখে তো মনে হচ্ছে সারা রাত ঠিক মতো ঘুমাতে পারি। কফি ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নে। সাদাফের কথা শেষ হওয়ার আগেই টিটেবিলের দিকে ইশারা করে কথাটা বলল সিক্ত। সাদাফও আর কিছু না বলে কফিটা নিয়ে সিক্তর ঠিক মুখোমুখি সোফায় বসে পড়ল। সে কিছু বলার আগেই সিক্ত বলল, আজকে বেশি দেরি করা যাবে, প্রিন্সিপাল স্যার ফোন দিয়েছিলেন। আমাদের তাড়াতাড়ি যেতে বলেছেন। তুই ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিস তাড়াতাড়ি। আমি রেডি হয়ে আসছি। সিক্তর পুরো কথা শুনে শুধু মাথাটা একপাশে কাত করে সাদাফ বলল, আচ্ছা। এখন প্রায় সকাল 8:30 বাজে। সিক্ত আর সাদাফ রেডি হয়ে নিয়েছে। আজকে সিক্ত একটা হালকা নেভি ব্লু কালারে টি শার্ট আর উপরে একটা সাদা জ্যাকেট পরছে। সাথে সাদা প্যান্ট আর সাদা স্নিকার্স। আর সাদাফ একটা জিন্সের প্যান্ট আর গাঢ় সবুজ টি শার্ট পরছে। দুজনেই শেষে পারফিউম লাগিয়ে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল। সাদাফ দরজা লক করছিল আর সিক্ত দরজার দিকে ঘুরে থাকা অবস্থায় মোবাইলে স্ক্রোল করছিল। তখনই তাদের পেছনে থেকে কেউ বলে উঠল, ভার্সিটিতে যাচ্ছেন নাকি? সাদাফ আর সিক্ত পেছনে ঘুরে মায়াকে দেখতে পেল। মায়ার প্রশ্নে সাদাফ উত্তর দিল, হ্যাঁ, তুমিও যাচ্ছ নাকি? হুম। তা আপনাদের আরেকজন সদস্যকে দেখছি না যে। ও, তুমি তিহানের কথা বলছো? ও তো কাল থেকে এখনো বাসায় আসেনি। ও হয়তো ভার্সিটিতে চলে গিয়েছে। যেখান সারা রাত ছিল সেখান থেকে। শেষের কথাটা সাদাফ কিছুটা আস্তে আস্তে বিড়বিড় করে বললেও মায়া কথাটা শুনে ফেলে আর যা বোঝারা তা বুঝে যায়। তাই আর কিছুই বলে না। এরপর মায়া নিজে থেকে বলে, আমাদের মনে হয় দেরি হয়ে যাবে, আমাদের যাওয়া উচিত। আপনারা চাইলে আজকে আপনারা আমার গাড়িতে আসতে পারেন। আমাদের গাড়ি আছে, আমরা যে কারো গাড়িতে কেন যাব, মিস মায়া?
মায়ার কথার ওরে সাদাফ কিছু বলবে তার আগেই মায়ার কথা শেষ হতে হতেই কথাটা মোবাইলের দিকে তাকিয়েই বলে শিখত। এতে আর মায়া কিছু বলে না আর সাদাফ নার্ভাস ফিল করে হাসতে হাসতে বলে, অন্য কোনো দিন, আজ আমরা বরং যার যার গাড়িতেই যাই। তোর যেতে ইচ্ছে হলে যেতে পারিস কিন্তু আমি কখনোই অন্য কারো গাড়িতে যাব না। আমি নিচে যাচ্ছি। সাদাফকে উদ্দেশ্য করে কথাটা বলেই সিক্ত লিফটের দিকে যেতে শুরু করলো। আর সাদাফ এটা দেখে মায়া কি বলবে ভাবতে শুরু করলেই মায়া বলে, ঠিক আছে, চলুন, দেরি হয়ে যাবে। এরপর তিনজনে মিলে লিফটে করে নিচে নেমে যারা যার গাড়ির কাছে গেল। সিক্ত আর মায়ার গাড়ি প্রায় পাশাপাশি ছিল। মায়া গাঠিতে উঠে গাড়ি স্টার্ট দিলেও সাদাফ কোনোভাবেই গাড়ি স্টার্ট দিতে পারছিল না। এসব দেখে সাদাফের পাশে বসা সিক্ত প্রচণ্ড বিরক্ত হয়ে সাদাফকে বলল, গাড়ি চালানো ভুলো গেছিস নাকি, স্টার্টও দিতে পারছিন? আমার মনে সিক্ত, গাড়িতে কোনো প্রবলেম হয়েছে, না হলে আমি কেন গাড়ি চালাতে পারবো না? কথা না বলে, দেখ গাড়িতে কি সমস্যা হয়েছে। এই বলে সিক্ত গাড়ি থেকে নেমে গেল, সাথে সাথে সাদাফও নেমে পড়ল। এরপর গাড়ির ইঞ্জিন চেক করতেই সিক্ত বলে উঠল, হোয়াট দ্য হেল ইজ দিস, আজকেই এটা হতে হলো। ভাই আজকে মনে হয় আর ঠিক টাইমে পৌঁছাতে পারবো না। এখন কি করব, বল? এদিকে সবকিছুই দেখছিল মায়া। সিক্তর গাড়ি যাচ্ছিল না দেখে সেও তার গাড়ি থামিয়ে দেয়। আর একসময় তার গাড়ির গ্লাসটা নামিয়ে সাদাফকে বলে, মায়া, এনি প্রবলেম মিস সাদাফ? আপনারা চাইলে কিন্তু আমার গাড়িতে আসতে পারেন। আমি কিন্তু কোনো কিছু মনে করব না। মায়াকে দেখেই যেন স্বস্তির শ্বাস ফেলল সাদাফ। আর খুশিতে সিক্তকে বলল, উপায় পেয়ে গিয়েছি সিক্ত। মায়া এখনো যায়নি। আমরা ওর গাড়িতেই চলে যাব। তাহলেই আর কোনো সমস্যা নেই। চল তাড়াতাড়ি, না হলে দেরি হয়ে যাবে। এই বলে সাদাফ মায়ার গাড়ির দিকে এগোতে থাকলেও আবার থেমে যায়, কারণ সিক্ত সেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই আছে। এই দেখে সাদাফ বলে, কিরে সিক্ত, আসছিস না কেন? তুই না বলছিলি দেরি হয়ে যাবে? এখন কি হলো? এখনো নিশ্চয়ই ঢং করে ইগো দেখিয়ে বলবি না যে তুই মায়ার গাড়িতে যেতে পারবি না। সাদাফের কথা শুনে সিক্ত রেগে গেলেও সাদাফ পাত্তা দিল না। আর সত্যিই অনেক দেরি হয়ে যাচ্ছে দেখে সিক্ত আর উপায় না পেয়ে মায়ার গাড়ি যাওয়ার জন্য এগোতে থাকলো। এরপর সাদাফ আর সিক্ত মায়ার গাড়ির পেছনের সিটে গিয়ে বসে পড়ল। এদিকে মায়াও গাড়ি স্টার্ট দিয়ে ভার্সিটির দিকে রওনা দিল। আর সাদাফ মায়াকে বলতে থাকলো, থ্যাংক ইউ মায়া, তুমি যদি আগেই চলে যেতে তাহলে আজকে আমরা সত্যই অনেক বিপদে পড়তাম। সাদাফের কথায় মায়া শুধু মুচকি হাসল আর ড্রাইভ করতে করতে মিরর গ্লাসে সিক্তকে দেখার জন্য তাকাতেই সে চমকে উঠল। কারণ সিক্ত মিরর গ্লাসেই হয়তো মায়াকে দেখছিল। যে কারণে তাদের চোখে চোখ পড়ে যায়। ভার্সিটির প্রায় সব মেয়েই ক্লাসে না গিয়ে ভার্সিটির গেটে দাঁড়িয়ে রয়েছে। কখন সিক্তরা আসবে এই অপেক্ষায়। সবাই জানে প্রতিদিনের মতো সিক্তরা হয়তো আজও দেরিতেই আসবে, কিন্তু তবুও তাদের মাঝে কোনো বিরক্তি নেই। সবার আগে সিক্তর মুখ দর্শন করতে পেলেই যেন তাদের শান্তি। এরই মাঝে হঠাৎ একটি কালো গাড়ি ভার্সিটিতে ঢুকতে দেখে সবাই। যে কোনো একটা গাড়ি ভার্সিটিতে ঢুকতেই পারে, এতে যে কারো কোনো সমস্যা না হওয়ারই কথা। কিন্তু যখন সবাই গাড়ির ভেতর বসে থাকা সাদাফ আর সিক্তকে দেখে, আর যখন দেখে গাড়ি চালাচ্ছে কোনো মেয়ে, তখনই তারা অবাকের সর্বোচ্চ সীমা অতিক্রম করে। সাদাফ আর সিক্ত ওদের নিজের গাড়িতে না এসে এটা আবার কোন মেয়ের গাড়ি করে ভার্সিটিতে ঢুকলো তারা। এই নিয়ে যেন তাদের চর্চা শুরু হয়ে গেল। সিক্তর পাশাপাশি এই ভার্সিটিতে সাদাফেরও জন্য অনেক মেয়ে পাগল। তাই তাদের সাথে কোনো মেয়েকেই তারা সহ্য করতে রাজি নয়। সে যাই হোক, গাড়িটা পার্কিং এরিয়ায় রেখে তারা সবাই গাড়ি থেকে নেমে পড়ে। তখনই সাদাফ আবারও মায়াকে নানাভাবে ধন্যবাদ দিতে শুরু করে। থ্যাংক ইউ মায়া। তুমি আজকে আমাদের সত্যিই অনেক বড় হেল্প করলে। এত থ্যাঙ্কস বলার প্রয়োজন নেই ভাইয়া। এটাকে প্রতিবেশী হিসেবেও আমার কর্তব্য ভাবতে পারেন। আসলে তুমি সত্যিই অনেক ভালো। ওয়ান সেকেন্ড, তুমি কি বললে আমাকে? জি, কিছু কি ভুল বলেছি? সাদাফের কথার ভঙ্গিতে মায়া কিছুটা ভড়কে যায়। আরে তুমি আমাকে ভাইয়া ডেকেছো? এমনিতে তুমি সাদাফ, সাদাফ বলে ডাকো। হা হা। আমি ভাবলাম কি নাকি, আপনি তো আমাকে চমকেই দিয়েছেন। আপনাকে আমি বড় ভাই হিসেবে মানতেই পারি।
এতে নিশ্চয়ই আপনার কোনো আপত্তি নেই। আরে আমার কিসের আপত্তি থাকবে, তোমার যেটা ইচ্ছে তাই ডাকতে পারো, আমায় সমস্যা নেই। সাদাফ আর মায়ার কথাবার্তা সবই শুনছিল সিক্ত। আর এদের কথা বলা শেষ হচ্ছে না দেখেই সিক্ত করা গলায় বলে উঠল, সাদাফ আমাদের দেরি হচ্ছে, আর মিস মায়া তোমার ক্লাস হয়তো শুরু হয়ে যাবে। আই থিঙ্ক তোমার ক্লাসে তাড়াতাড়ি যাওয়া উচিত। মায়া সিক্তর কথা ঠিকভাবে কানে না নিয়েই সাদাফকে বিদায় জানিয়ে ক্লাসে চলে যায়। আর সিক্ত তা খেয়াল করে কিছু না বলে সরাসরি প্রিন্সিপালের রুমের দিকে এগোতে থাকে। স্যার আসো। ওহ তোমরা, এসো এসো। আজকে অন্তত আর একটু আগে আসতে পারতে তোমরা। সে যাই হোক, যে জন্য ডেকেছি সেটা বলি। আগে এখানে এসে বসো। জি স্যার, বলুন। হ্যাঁ বলছি, 1 মিনিট। তোমাদের আরেকজন সদস্য কই? অবশ্য থাকাও যা না থাকাও তা। সেটা কথা না, কথা হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো আমাদের ভার্সিটি থেকে প্রতিবছরই শিক্ষা সফরে দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, তাই তো? জি স্যার, তবে এতে আমাদের কি কাজ? না মানে এসব তো ভার্সিটির চতুর্থ বর্ষের বড় ভাইয়ারাই দায়িত্বে থাকে। কিন্তু এবার দায়িত্ব অনেক বেশি। আর এবার চতুর্থ বর্ষের স্টুডেন্টরা শিক্ষা সফরের দায়িত্বে থাকছে না। কারণ তাদের এ মাসে হঠাৎ করেই এক্সামে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এবার তোমরা আর প্রথম ও দ্বিতীয় বর্ষের স্টুডেন্টরা যাবে। 1 সেকেন্ড স্যার, প্রথম বর্ষের সেই মানে? ওরা তো ভার্সিটিতে এসেছে কয়দিন মাত্র। ওদের তো আরো দেরিতে এসব হওয়ার কথা, তাই না? কিন্তু এবার সেরকম হচ্ছে না। আমরা ডিসিশন নিয়েছি, ওদেরকেও এবার তোমাদের সাথেই পাঠাবো। এছাড়া এবার পিকনিকের জন্য বান্দরবন সিলেক্ট করা হয়েছে। আর এটাই একটু তোমাদের জন্য টাফ হয়ে যাবে। এমনিতেই ওরা নতুন, তার ওপর তোমরাও এর আগে এসব দায়িত্ব পাওনি। তো সব নিয়েই অনেক প্রবলেম হবে তোমাদের। কিন্তু আমি জানি তোমরা আর তোমাদের দল আমাকে নিরাশ করবে না। আর তোমরা তোমাদের দায়িত্ব যথাযথ পালন করবে। জি স্যার, আমরা যথাযথ চেষ্টা করব। তাহলে আমি ওদের অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দিচ্ছি, ওদের আর 2 দিন পরই শিক্ষা সফর। আশা করি সবাই এটা শুনে খুব খুশি হবে, কি বলো? জি স্যার। ভাবছিলাম এবার বেড়াতে গিয়ে প্রচুর চিল করব, কিন্তু এখানে তো স্যার আমাদের চিলের 12টা বাজিয়ে দিল। ধুর, ভালো লাগে না এসব। হয়েছে, এখন হা হুতাশ না করে কাজে লেগে পড়। আর আমাদের টিমের যারা যারা আছে সবাইকে যার যার কাজ বুঝিয়ে দিস। আর তিহান কই, ওকে ফোন করে আসতে বল। 2 দিন ধরে গায়েব হয়ে বসে আছে। হ, আমিই করি সব। ওই পোলা একদিন এই মাইয়া তো আরেকদিন ওই মাইয়া নিয়েই পড়ে থাকে। ও আর কি। সাদাফ বিরক্তি নিয়ে কথা শেষ করে তিহানকে ফোন লাগালো। কিন্তু এর মাঝেই হঠাৎ করেই তিহান ওদের সামনে চলে আসে। যা দেখে সিক্ত মেজাজ নিয়ে বলল, যেখানে ছিলি, যা করেছিস করছিস। এখন কাজে লেগে পড়। আমি আর কিছুই শুনতে চাচ্ছি না। আর পারলে নিজেকে ঠিক কর। ক্লাস চলছে। কেমিস্ট্রি প্রফেসর কেমিস্ট্রির পড়াচ্ছেন অর্গানিক কেমিস্ট্রি। যা বেশিরভাগ স্টুডেন্টের কাছেই একটি ভয়াবহ বিষয়। যে টপিকের নাম শুনলেই অধিকাংশ স্টুডেন্টের মাথা চক্কর দিয়ে ওঠে। ঠিক তেমনই আজ ক্লাসের পরিবেশ। সবাই অনেকটা বিরক্তি নিয়েই ক্লাসটা করছে। কারণ যে যতই বেশি টপিকগুলোকে মাথায় ঢোকানোর চেষ্টা করছে, ততই যেন গুলিয়ে ফেলছে। তবে তাদের মধ্যে একজনের কোনো পরিবর্তন নেই। তাকে দেখলে মনে হবে সে যেন ক্লাসটাকে খুব ভালোভাবেই এনজয় করছে। হ্যাঁ, সত্যি মায়া স্যারের লেকচার খুব মনোযোগ দিয়ে শুনছে আর সেগুলো নোট করছে। সবকিছু এমনই চলছিল। এরই মাঝে হঠাৎ রিহান সাথে আরো কিছু সিনিয়র ছেলেমেয়ে ক্লাসের স্যারের পারমিশন নিয়ে ঢুকে পড়ে। আর তখনই তারা শিক্ষা সফরের ব্যাপারটা অ্যানাউন্সমেন্ট করে দেয়। ঠিক তখনই ক্লাসের পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে যায়। সবাই মেতে উঠে শিক্ষা সফরের আলোচনা নিয়ে। কে কি করবে না করবে তা নিয়ে যেন তাদের মধ্যে উত্তেজনা শুরু হয়ে গিয়েছে। কালকে শুক্রবার আর শনিবারেই তাদের শিক্ষা সফরের জন্য বান্দরবন নিয়ে যাওয়া হবে। সবাই ব্যাপারটাকে প্রচণ্ড উপভোগ করলেও মায়ার মধ্যে কোনো চেঞ্জ নেই। বরং হঠাৎই ক্লাসের মধ্যে এসব বিষয়ে সবার এত উত্তেজনা দেখে হয়তো কিছুটা বিরক্ত হয়ে একটা বড় দীর্ঘশ্বাস ছাড়ল সে। ভার্সিটি শেষে বাসায় ফিরে গোসল শেষে ঘুমিয়েছিল মায়া। ঘুমাতে ঘুমাতে আজ অনেক দেরি করে ফেলেছে সে। আর যখন চেতন পায় তখন দেখে মাগরিবের আজান দিয়ে দিয়েছে।
তাই আর দেরি না করে নামাজটা পড়ে নিয়ে পড়তে বসে পড়ল সে। আর এদিকে তিহান ব্যস্ত গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে, সাদাফ ব্যস্ত পড়াশোনায় আর সিক্ত তার মোবাইলে ডুবে রয়েছে। আসলে সিক্ত সারাদিন মোবাইল কি সে ব্যস্ত থাকে এটা আসলে বোঝা মুশকিল। কারণ সে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভ থাকা পছন্দ করে না, আবার কারো সাথে কোনো চ্যাটও করে না। সে আসে ফোনে কি সে ডুবে থাকে সে হয়তো নিজেও জানে না। কিন্তু তার সবচেয়ে বড় স্কিল হলো সারা বছর না পড়েও পরীক্ষা আগে উড়াধুরা পড়াশোনা করে ভার্সিটিতে টপ করা। সে যাই হোক, এভাবেই তাদের নানা ব্যস্ততায় তাদের আজকের রাত সাথে সাথে শুক্রবারটাও কেটে গেল। দেখতে দেখতে শনিবার দিনটাও চলে এলো। বান্দরবনে মোট 3 দিনের জন্য থাকা ঘোরার ব্যবস্থা করা হয়েছে। সেজন্য মায়া, সিক্ত, সাদাফ, তিহানের মতো সব স্টুডেন্টই রাতে তাদের সব কিছু গুছিয়ে ফেলেছে। ভার্সিটিতে সকাল 8টায় উপস্থিত থাকতে হবে আর বাস ছাড়বে সকাল 9টায়, তাই মায়া সকাল সকাল উঠেই কাজ শেষ করে ভার্সিটির উদ্দেশ্য বের হয়ে গিয়েছে। আর এদিকে সিক্ত আর ওর বান্ধুরা না চাইতেও আজ সকাল সকাল উঠে ভার্সিটিতে চলে গিয়েছে। আর সিক্ত বরাবরের মতো তার প্রিয় ব্ল্যাক কালারে শার্ট আর প্যান্ট পরেছে। পায়ে ব্ল্যাক স্নিকার্স আর চোখে কালো সানগ্লাস। চুলগুলো জেল দিয়ে সেট করা। আর সিক্ত হয়তো তারা ব্যাগে যা জানিয়েছে তার অধিকাংশ জিনিসই মনে হয় কালো। মায়া আর সিক্ত সবচেয়ে কমন বিষয় হলো তাদের সবচেয়ে পছন্দ রং কালো দেন সাদা। কেউ এত বেশি কালো কিভাবে পছন্দ করে সেটা হয়তো এদের দেখলেই বোঝা যায়। সাদাফ একটা সাদা শার্ট আর কালো প্যান্ট পরেছে। আর তিহান ব্রাউন কালারে টি শার্ট। সবকিছু সেট করে প্রত্যেকে তাদের ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে ভার্সিটির উদ্দেশ্য রওনা দিল। গিয়েই দেখলো ভার্সিটির প্রায় সবাই চলে এসেছে, সবাই ভীষণ এক্সাইটেড বান্দরবন যাওয়ার জন্য। সিক্ত আর তার দল বল নিয়ে প্রায় সবকিছু পরিচালনা করছে। শিক্ষা সফরে টিচার্স যাবে হাতে গোনা কয়েকজন মাত্র। তাই বেশিরভাগ কাজ সিক্তদেরই করতে হচ্ছে। সবাইকে সবার বাস আর সিটে ঠিকঠাকভাবে বসানোর পর সব বাসগুলোই ভর্তি হয়ে গেল। এখন বাজে প্রায় 9টা বেজে 50 মিনিট। আর 10 মিনিট পরই বাস ছাড়বে। মোট 12টি বাস আজ বান্দরবনের উদ্দেশ্যে রওনা দেবে। সবাই প্রচুর এক্সাইটমেন্টে নাচানাচি সাথে গান গাওয়া, হইহুল্লোড় করছে। ঠিক তখনই সাদাফের খেয়াল হলো মায়াকে এখানে সে একবারও দেখেনি। বিষয়টা সিক্তও মনে মনে খেয়ালে রেখেছিল। কারণ তারা দুজনই বাসা থেকে বের হওয়ার আগে মায়ার বাসার দরজা লোক দেখেছিল। যাতে বোঝাই যাচ্ছিল মায়া তাদের আগে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এজন্য তারাও এ ব্যাপারটা ঠিক সেভাবে গুরুত্ব দেয়নি। ভেবেছে মায়া হয়তো কোনো না কোনো বাসে ঠিক উঠেছে। কিন্তু সাদাফের অন্য কিছু মনে হচ্ছিল। তাই সে সব বাস আবার চেক করল, কিন্তু কোথাও মায়াকে দেখতে পেল। আজকের শিক্ষা সফরে সবার উপস্থিত থাকা বাধ্যতামূলক ছিল। তবে যার যেতে কোনো সমস্যা থাকবে সে যেন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে। কিন্তু মায়া এমন কিছুই করেনি, বরং তার যাওয়ার লিস্টে নাম ছিল। অথচ সে এখনো আসেনি। তাহলে কোথায় গিয়েছে সে? সাদাফ আর দেরি না করে বিষয়টা সিক্তকে জানায়। এদিকে সিক্ত ব্যাপারটাকে বেশি পাত্তা না দিলেও মনে মনে সেও বিষয়টা নিয়ে প্রচুর চিন্তিত হচ্ছিল। কারণ সে গতকাল বিকেলে মায়াকে যাওয়ার জন্য বিভিন্ন জিনিসপত্র শপিং করে আনতে দেখেছিল। আর আজ সকালে তাদের আগেই সে বাসা থেকে বের হয়েছে। আবার বাসার গাড়ি পার্কিং এরিয়ায় মায়ার গাড়িটাও ছিল না। অথচ সে ভার্সিটিতে এখনো এসে পৌঁছেনি। তবে কোথায় গিয়েছে? চলবে গল্প প্রণয়ের 7 ফোড়ন। সূচনা পর্ব। লেখনীতে তুষকন্যা।